আশা করছি সবাই ভালো আছিস। তোদের সবাইকে তোদের প্রিয় চ্যানেল বিজ্ঞান শিক্ষাতে স্বাগতম। আর সবাইকে শুভ দীপাবলি আর কালী পুজোর শুভেচ্ছা। যাই হোক, আজকে আমি তোদের সঙ্গে আলোচনা করব তোদের ক্লাস 10-এর অর্থাৎ মাধ্যমিকের পরিবেশ তার সম্পদ সংরক্ষণ এই চ্যাপ্টার কিছু দূর আমি পড়িয়েছিলাম। পড়ানোর পরে আমি ভুলে গেছিলাম কোন অবধি পড়িয়েছিলাম। তারপরে দেখলাম যে এই চ্যাপ্টার কিছুটা বাকি রয়েছে, সেটা শেষ করা দরকার, যার জন্য আজকে এসছি আমি। আর তোদের সঙ্গে আজকে এই ক্লাসে আমি আলোচনা করব ইনসিটু সংরক্ষণ, এক্সিটু সংরক্ষণ, জেএফএম বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, আর পিবিআর অর্থাৎ পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। এই চারটে কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তারপরে ইনসিটুর মধ্যে যে রকমের অভয়ারণ্য রয়েছে, তারপর কি বলে রিজার্ভ ফরেস্ট রয়েছে, ন্যাশনাল পার্ক রয়েছে, এইগুলো সম্পর্কে আর আর বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কে আমি আলোচনা করব তোদের এই ভিডিওর মধ্যেই। তাছাড়া এক্সিটু সংরক্ষণের মধ্যে ক্রায়ো সংরক্ষণ, তারপরে আমাদের যে বটানিক্যাল গার্ডেন রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করব, আর চিড়িয়াখানা সম্পর্কে আলোচনা করব। যাই হোক, তোদের লেকচারটা আশা করি খুব বেশি বড় হবে না, কিন্তু এই লেকচারে অনেকে কি হয়, কনফিউজড হয়, কারণ অনেকগুলো একই রকম জিনিস আলাদা আলাদাভাবে রয়েছে। দেখ, আমি শুরু করার পরে তোরা বুঝতে পারবি। দেখ, প্রথমে কি রয়েছে ইনসিটু। প্রথমে কি আছে, আমরা আজকে পড়বো এই যে সংরক্ষণ, এই সংরক্ষণ সম্পর্কে। আগের ক্লাসগুলোতে আমি বায়োডাইভার্সিটি অর্থাৎ জীব বৈচিত্র্যতা সম্পর্কে আলোচনা করিয়ে দিয়েছি, কিভাবে জীব বৈচিত্র্য হ্রাস পাচ্ছে, জীব বৈচিত্র্যের কি কি গুরুত্ব, এগুলো আলোচনা করে দিয়েছি। এইবার কথা হচ্ছে আমাদের এই যে জীব বৈচিত্র্যতা, বিচিত্রতা, জীবদের মধ্যে যে বিচিত্রতা, এইগুলোকে কি করে সংরক্ষণ করা যায়, এইগুলো আমাদের সংরক্ষণ করা জরুরি। কারণ এইগুলো যদি সংরক্ষণ না করি তাহলে কি হবে, অদূর ভবিষ্যতে এরা হারিয়ে যাবে। তাই তো আমাদের যে জেনেটিক পুল রয়েছে বা জিন পুল রয়েছে, সেখান থেকে এই উদ্ভিদ প্রাণী হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জিন পুলের থেকে এই কি বলে এইগুলো, এদের যে জিন ছিল সেই জিনটা হারিয়ে যাবে। যেরকম তোরা জানিস ডোডো পাখি হারিয়ে গেছে, ডোডো পাখি আর পৃথিবীতে পাওয়া যায় না। তাহলে ডোডো পাখি হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ডোডো পাখির মধ্যে যে জিনটা ছিল, যে জিনগুলো ছিল, সেই জিনগুলো চিরতরে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। এদের যে ইকোলজিক্যাল কন্ট্রিবিউশন ছিল সেটাও হারিয়ে গেছে। তাহলে কি করতে হবে, এইসব প্রাণী এবং উদ্ভিদদেরকে আমাদেরকে সংরক্ষণ করতে হবে। তাহলে এই সংরক্ষণের দুটো উপায় রয়েছে, ঠিক আছে? সংরক্ষণের দুটো উপায় রয়েছে। একটা হলো ইনসিটু সংরক্ষণ, আর একটা হলো এক্সিটু সংরক্ষণ। ঠিক আছে, নামের থেকেই তোরা বুঝতে পারছিস কি বলতে যাচ্ছি। ইন মানে কি, ভিতরে। জানিস তো কোনো কিছু আগে ইন প্রিপোজিশন যদি বসে তাহলে কি হয়, তো সেই জিনিসটার ভিতরে, যেরকম আই এম ইন দিস রুম, তার মানে কি আমি রুমের ভিতরে রয়েছি, তাই তো। ইন মানে কি কোনো কিছুর ভিতরে। এবার এই সংরক্ষণ প্রক্রিয়াকে ইনসিটু কেন বলছে, কারণ এই সংরক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে যেই জীবটাকে কি করা হবে, সংরক্ষণ বা উদ্ভিদটাকে সংরক্ষণ করা হবে, সেই জীব বা উদ্ভিদকে সে নিজে যে পরিবেশে বাস করে সেই পরিবেশের মধ্যেই ওদেরকে সংরক্ষণ করা। বুঝতে পেরেছিস? কোনো জীব বা প্রাণী বা উদ্ভিদ যে পরিবেশে বাস করে, কোনো জীব যে পরিবেশে বাস করে সেই পরিবেশেই তাদের সংরক্ষণ করার যে প্রক্রিয়া, অর্থাৎ ওদের নিজস্ব পরিবেশের ভিতরে ওদেরকে সংরক্ষণ, যার কারণে এটাকে ইনসিটু বলছে। ঠিক আছে? নিজস্ব পরিবেশ যেরকমের সুন্দরবনে জানিস কি, সুন্দরবনে যদি আমরা বাঘকে সংরক্ষণ না করতাম তাহলেও বাঘ অনেক বছর আগের থেকেই, বহু বছর আগের থেকেই সুন্দরবনে বসবাস করছিল। হরিণ বহু বছর আগের থেকেই সুন্দরবনে বসবাস করছিল। আমরা যদি ওদেরকে সংরক্ষণ নাও করতাম তাহলেও ওরা বসবাস করতো। এখন আমরা কি করছি, সংরক্ষণ করছি। কোথায় সংরক্ষণ করছি, ওরা যে পরিবেশে অনেক বছর ধরে বাস করে আসছে সেই পরিবেশের মধ্যেই ওদেরকে সংরক্ষণ করছি। তারপরে তোরা যারা কি করিস, তোরা যারা গরুমারাতে গেছিস, গরুমারা আমাদের একটা ন্যাশনাল পার্ক, তাই তো। তারপরে জলদাপাড়াতে গেছিস, সেইখানটাতে কি করা হয়,
সেইখানটাতে আলাদা আলাদা প্রাণীদেরকে সংরক্ষণ করা হয়, উদ্ভিদদেরকে সংরক্ষণ করা হয়, ঠিক আছে। তারপরে করবেটের কথা শুনেছিস, করবেট আমাদের ভারতের একটা ন্যাশনাল পার্ক, তাই তো। তাহলে এইগুলোতে কি করা হয়, ওরা যে পরিবেশে রয়েছে সেই পরিবেশেই ওদেরকে সংরক্ষণ করা, ঠিক আছে। বাইরের থেকে মনে কর এই একটা অঞ্চল, এই অঞ্চলের মধ্যে কি রয়েছে, বহু বছর ধরেই হরিণরা বাস করে এসেছিল, ঠিক আছে। হরিণরা বাস করে এসেছিল, মনে কর এই বহু বছর ধরে জিরাফরা এই অঞ্চলটাতে বাস করে এসেছিল, ঠিক আছে। বহু বছর ধরে সৃষ্টির আদি যুগ থেকে ওরা যেদিন থেকে পৃথিবীতে এসছে সেই দিন থেকে ওরা এই অঞ্চলের মধ্যে মনে কর সিংহ বসবাস করতো এই অঞ্চলটাতে, ঠিক আছে। তাহলে ওদের সৃষ্টির সময়ের থেকেই ওরা এখানটাতে বসবাস করত, ঠিক আছে, যেই অঞ্চলটাতে বসবাস করত। এই অঞ্চলের থেকে বাইরে বের করে না নিয়ে এসে, অর্থাৎ এখান থেকে মনে কর জিরাফকে নিয়ে এসে একটা খাঁচার মধ্যে কি করলাম, বা খাঁচার মধ্যে বন্দি করে দিলাম, সেইভাবে সংরক্ষণ না। ওরা যে পরিবেশে অনেক বছর ধরে বেঁচে ছিল, যেই পরিবেশে ওরা জন্মগ্রহণ করেছে, সেই পরিবেশেই ওদেরকে সংরক্ষণ করার যে প্রক্রিয়া সেটা হলো ইন সিটু। ইন কেন বলছে, ওদের পরিবেশের মধ্যে। ক্লিয়ার হয়েছে আশা করছি, ক্লিয়ার হয়েছে। আর এক্স সিটু মানে কি, এক্স সিটু মানে ওদের যে ন্যাচারাল হ্যাবিটাট রয়েছে, ন্যাচারাল হ্যাবিটাট মানে কি, ওরা যে পরিবেশে বাস করে সেখান থেকে, অর্থাৎ ওদের যে ওয়াইল্ড পরিবেশ বা বন্য পরিবেশ, সেই ওদের অ্যাকচুয়াল বন্য পরিবেশের থেকে তুলে এনে কৃত্রিমভাবে সংরক্ষণ করা। মনে কর এইখানটাতে কি ছিল, বহু বছর আগে জিরাফরা বসবাস করে আসছিল, এখান থেকে জিরাফের সংখ্যা মনে কর কমে যাচ্ছে, যার কারণে এখান থেকে কি করলাম, একটা জিরাফকে তুলে আনলাম, তুলে এনে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখলাম, ঠিক আছে। ঘরের মধ্যে জিরাফকে বন্দি করে রাখলাম এবং ওদেরকে পর্যাপ্ত খাবার দিলাম, ওদেরকে সংরক্ষণের জন্য বিভিন্ন ধরনের যা সহযোগিতা দরকার সেইগুলো দিলাম, যাতে করে ওরা বংশ বিস্তার করতে পারে, ঠিক আছে। তাহলে এটাকে কি বলা হবে, এটাকে বলা হবে এক্স সিটু সংরক্ষণ, ঠিক আছে। কেন এক্স সিটু বলা হবে, কারণ ওদের অ্যাকচুয়াল পরিবেশের থেকে বাইরে আমি বের করে নিয়ে এসে সেইখানটাতে সংরক্ষণ করছি, ঠিক আছে। মনে কর এই অঞ্চলে আরো অনেক উদ্ভিদ তো বাস করত, তাই তো, উদ্ভিদও ছিল, গাছও ছিল, তাই তো। এই গাছগুলোর সংখ্যাও মনে কর কমে যাচ্ছে, তাহলে বিজ্ঞানীরা মনে কর এই গাছগুলোর সংখ্যা কমে যাচ্ছে এবং ভবিষ্যৎ পরিকল্পনা করলো যে ভবিষ্যতে এই পরিবেশের মধ্যে এই গাছগুলো কি যেতে পারে, কমে যেতে পারে। তাহলে এখান থেকে একটা গাছকে নিয়ে আসলো, নিয়ে এসে বিজ্ঞানীরা কৃত্রিমভাবে এই গাছগুলোকে কি করলো, একটা জায়গায় রোপণ করলো, অনেক ধরনের গাছ এক জায়গায় রোপণ করলো, রোপণ করে সেটাকে রক্ষণাবেক্ষণ করলো কৃত্রিমভাবে, ঠিক আছে। তখন সেটাকে বলা হবে এক্স সিটু। এক্স মানে কি, এক্স মানে বাইরে বের হয়ে যাওয়া, ঠিক আছে। যেরকম তোরা জানিস তো এক্সিট, এক্সিট দেখেছিস হসপিটালে লেখা থাকে বা অফিসে লেখা থাকে, এক্সিট মানে কি, প্রস্থান। এক্সিট মানে কি, প্রস্থান বা বাইরে বের করে নিয়ে আসা। তার জন্য এক্স সিটু মানে কি, ওরা যে পরিবেশে ছিল সেখান থেকে বাইরে বের করে আনে, তাদেরকে সংরক্ষণ করার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় এক্স সিটু সংরক্ষণ। আমি একই জিনিস বারবার বলছি যাতে করে তোদের কোনো কনফিউশন না হতে পারে। আচ্ছা, এক্স সিটুর মধ্যে তাহলে আমরা কি কি জেনেছি, এক্স সিটুর মধ্যে জেনেছি চিড়িয়াখানা, ঠিক আছে। কি জেনেছি, চিড়িয়াখানা। চিড়িয়াখানা কেন এক্স সিটুর, চিড়িয়াখানা এক্স সিটু সংরক্ষণের একটা উদাহরণ, কারণ আমরা কি করলাম, প্রাণীদেরকে ওদের ন্যাচারাল হ্যাবিটাট থেকে বাইরে বের করে এনে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখলাম, অর্থাৎ ওদের যে অ্যাকচুয়াল পরিবেশ সেখানে আমরা ওদের সংরক্ষণ করলাম না, আলাদা করে ঘরের মধ্যে সংরক্ষণ করলাম, যার জন্য এটা এক্স সিটু। তারপরে কি রয়েছে, বটানিক্যাল গার্ডেন বা বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেনে কি করা হয়, গাছপালাকে সংরক্ষণ করা হয়। যে গাছগুলো কি হয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যেতে পারে বা এন্ডেঞ্জার্ড, তাদেরকে কি করে, তাদেরকে ওদের ওয়াইল্ড পরিবেশ থেকে অর্থাৎ বন্য পরিবেশ থেকে নিয়ে এসে একটা পরিবেশে কি করা, একটা পরিবেশে ওদেরকে বংশ বিস্তার করা, ওদেরকে রক্ষণাবেক্ষণ করা এবং সেইখানটাতে কি করা,
ওদের সংরক্ষণ করা, তখন সেটাকে কি বলা হবে, তখন সেটাই কি হয়ে যাবে, বটানিক্যাল গার্ডেন হয়ে যাবে, এবং এটা কি হবে, একটা এক্স সিটু সংরক্ষণের উদাহরণ হয়ে যাবে। কারণ কি, ওদের অ্যাকচুয়াল পরিবেশের থেকে বাইরে নিয়ে আসলাম, সেই জন্যে আমরা এক্স সিটু বললাম। এক্স মানে কি, এক্স মানে বাইরে বের হয়ে যাওয়া, বাইরে বের করে নিয়ে আসা, ঠিক আছে। আরেকটা আছে, সেটা হলো ক্রায়ো সংরক্ষণ। যখন আমি ক্রায়ো সংরক্ষণ পড়াবো তোদের পড়াবো এরপরে, ঠিক আছে, এই ক্লাসেই পড়াবো কিন্তু শেষের দিকে পড়াবো ক্রায়ো সংরক্ষণ, তখন ডিটেলসে পড়াবো ক্রায়ো সংরক্ষণ। আচ্ছা, ক্রায়ো সংরক্ষণ কি? ক্রায়ো সংরক্ষণ হলো তোরা যেরকমের খাবার ফ্রিজে সংরক্ষণ করিস সেরকমেরই এই উদ্ভিদ কোষ অথবা প্রাণীদের কোষকে কি করা, সংরক্ষণ করা। কিসের মাধ্যমে? ঠান্ডার মাধ্যমে, ঠিক আছে, বা তরল নাইট্রোজেনের মাধ্যমে প্রায় -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা, এটা হলো ক্রায়ো সংরক্ষণ। যাই হোক, এটা ডিটেলস না, আমি জাস্ট বোঝার প্রেক্ষিতে বললাম, কিন্তু ডিটেলস আমি এই লেকচারের মধ্যে আলোচনা করব, আগে এটা বুঝে নে তারপরে। আচ্ছা, এরপরে কি রয়েছে, এরপরে ইনস্টিটিউটে কি বলেছিলাম, ইনস্টিটিউটে বলেছিলাম ওরা যে পরিবেশে রয়েছে সেই পরিবেশে, যেরকম ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান, এখানটাতে কি করা হয়, ওরা যে পরিবেশে রয়েছে সেই পরিবেশ, আগেই বললাম। তারপরে কি রয়েছে, অভয়ারণ্য, ঠিক আছে। তারপরে কি আছে, তারপরে আছে সংরক্ষিত বনাঞ্চল, আর আরেকটা কি, বায়োস্ফিয়ার রিজার্ভ। খুব ইম্পর্টেন্ট, এইগুলোর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট বায়োস্ফিয়ার রিজার্ভ, ন্যাশনাল পার্কের উদাহরণ, আর ক্রায়ো প্রিজার্ভেশন। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন কিন্তু প্রত্যেকবার আসে। আচ্ছা, এইবার কথা হচ্ছে জাতীয় উদ্যান কাকে বলা হয় বা ন্যাশনাল পার্ক কাকে বলা হয়। তাহলে জাতীয় উদ্যান সম্পর্কে আমরা পড়ব। জাতীয় উদ্যান হলো এমন একটা জায়গা যেই জায়গাটাতে ওই অঞ্চলের উদ্ভিদ প্রাণী এবং ওই জায়গার টোটাল যে বায়োডাইভার্সিটি রয়েছে এবং ওখানকার যে ল্যান্ডস্কেপ বা দৃশ্যপট, সেই দৃশ্যপট এবং ওখানকার ইকোসিস্টেমকে কি করা, সংরক্ষণ করা। আমার কথা বুঝতে পারিসনি হয়তো। দেখ, মনে কর এই একটা অঞ্চল, এরকম একটা অঞ্চল রয়েছে, এই অঞ্চলের ভূপ্রকৃতি মনে কর পাহাড়ি ভূপ্রকৃতি, ঠিক আছে, এরকম করে পাহাড় রয়েছে। তারপরে কি রয়েছে, পাহাড়ে বিভিন্ন ধরনের গাছ রয়েছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের গাছ, জানিস তো পাহাড়ে গাছ হয় বিভিন্ন ধরনের। তাহলে কি হবে, তাহলে জাতীয় উদ্যানে কি সংজ্ঞাতে কি বলেছি, জাতীয় উদ্যানের সংজ্ঞাতে বলেছি একটা পার্টিকুলার জায়গা বা একটা নির্দিষ্ট জায়গা, যেই জায়গাটাতে যেসব কি রয়েছে উদ্ভিদ এবং প্রাণী রয়েছে তাদেরকে সংরক্ষণ, শুধু তাদেরকেই সংরক্ষণ না, ওই অঞ্চলটার যে দৃশ্যপট বলতে কি বোঝাচ্ছি, যেমন এটা যদি কোনো অঞ্চল, পার্টিকুলার অঞ্চলকে আমরা যদি নিই, তাহলে সেই পার্টিকুলার অঞ্চলের যেমন দৃশ্যপট হবে, যদি পাহাড়ি দৃশ্যপট হয় তাহলে কি হবে, ওই পাহাড়কেও সংরক্ষণ করতে হবে, ঠিক আছে। যদি ওটা মরু দৃশ্যপট হয় তাহলে ওই মরু অঞ্চলকে আমাদের কি করতে, সংরক্ষণ করতে হবে। যদি ওটা গ্রাসল্যান্ড হয় বা ঘাস জমির কোনো বা ঘাস বন হয় তাহলে কি করতে হবে, ওই ঘাস বনটাকেই সংরক্ষণ করতে হবে। অর্থাৎ ওখানকার যে ল্যান্ডস্কেপ রয়েছে সেই ল্যান্ডস্কেপটাকেও কি করা, সংরক্ষণ করা। খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্যে। তাহলে আমাদের কি, তাহলে জাতীয় উদ্যান বলতে কি বোঝাচ্ছে, ওই অঞ্চলের গাছ, তারপরে কি আছে গাছপালা এবং জীবজন্তু, তার সঙ্গে ওই অঞ্চলের দৃশ্যপট, অর্থাৎ ল্যান্ডস্কেপ, ইংরেজিতে কি বলে, ল্যান্ডস্কেপ। আচ্ছা, দৃশ্যপট, তাছাড়া আরো কি কি আছে, জীবজন্তু, গাছপালা, ওই অঞ্চলের দৃশ্যপট,
এবং ওখানে যদি কোনো হিস্ট্রিক্যাল ইম্পর্টেন্স থাকে, ঠিক আছে, মনে কর কোনো একটা কি রয়েছে হিস্ট্রিক্যাল কোনো কি বলি স্থাপত্য রয়েছে, স্থাপত্য যেরকম আমাদের তাজমহল একটা স্থাপত্য, তাহলে কোনো একটা অঞ্চলের মধ্যে হিস্ট্রিক্যাল ইম্পর্টেন্স যুক্ত কোনো স্থাপত্য থাকতেই পারে, তাহলে সেই স্থাপত্যটাকেও কি করতে হবে, সংরক্ষণ করতে হবে। তাহলে তাহলে সেই স্থাপনা হিস্ট্রিক্যাল স্থাপনা যদি থাকে, হিস্ট্রিক্যাল অর্থাৎ ঐতিহাসিক স্থাপনা, তাহলে এই সব জিনিসকে কি করা এবং টোটাল ইকোসিস্টেমটাকে, ইকোসিস্টেম মানে কি, একটা অঞ্চলের মধ্যে বিভিন্ন ধরনের কি গড়ে উঠতে পারে, ইকোসিস্টেম গড়ে উঠতে পারে, যেরকমের কি হতে পারে, ওখানে জলজ পরিবেশ থাকতে পারে, তাই তো, ওখানে পাহাড় থাকতে পারে, ওখানে ওখানে ইকোসিস্টেম মানে কি, যেরকমের তোরা জানিস কোনো একটা অঞ্চলের উদ্ভিদ এবং প্রাণীদের মধ্যে যে জীবজ আর জৈব আর অজৈব যে সম্পর্কটা, তাই তো, বায়োটিক আর অ্যাবায়োটিক যে সম্পর্ক, সেটাকে কি বলা, ইকোসিস্টেম। এগুলো ছোটবেলার জিনিস, আমি এখানে আলোচনা করব না, ঠিক আছে। তাহলে টোটাল ইকোসিস্টেমকেও সংরক্ষণ, সিস্টেমকে সংরক্ষণ, তাহলে এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যদি কখনো আসে জাতীয় উদ্যান বলতে কি বোঝায়, তাহলে কি করতে হবে, জাতীয় উদ্যান হলো কোন একটা এলাকা, সেই এলাকার একটা পার্টিকুলার এলাকা, সেই এলাকার যে জীবজন্তু রয়েছে, যে গাছপালা রয়েছে, তার সঙ্গে সঙ্গে ওইখানকার টোটাল দৃশ্যপট এবং ওখানকার ঐতিহাসিক স্থাপনা যদি থাকে ওই অঞ্চলের মধ্যে, তাছাড়া কি, তাছাড়া ওই জায়গার পুরো ইকোসিস্টেমটাকে সংরক্ষণ করার যে সংরক্ষণ করাকে কি বলা হয়, সেই পুরো টোটাল অঞ্চলটাকে কি বলা হবে, জাতীয় উদ্যান বলা হবে, ঠিক আছে। আচ্ছা, কে সংরক্ষণ করে, এর কেন্দ্রীয় দায়িত্বে কে থাকে, সংরক্ষণের দায়িত্বের দায়ভার কার হাতে থাকে, কেন্দ্রীয় সরকারের। তোরা জানিস আমাদের দুটো সরকার, একটা হলো কেন্দ্রের সরকার, একটা হলো রাজ্যের সরকার। তাহলে কেন্দ্রের সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার দ্বারা কি হবে, কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত হবে, কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত হবে, তাহলে 2 নম্বর বৈশিষ্ট্য। আচ্ছা, তারপরে কি আছে, এই যে কি বলে, এই যে জাতীয় উদ্যান, এই জাতীয় উদ্যানের মধ্যে মানুষ প্রবেশ করতে পারে, ঠিক আছে। মানুষ মানে কি, মানুষ তাদেরকে ওই জাতীয় উদ্যানটা দেখতে দেওয়ার জন্য, অর্থাৎ পর্যটকরা জাতীয় উদ্যানের মধ্যে দেখতে যেতে পারে, এবং তার আগে তাকে কি করতে হবে, পারমিশন নিতে হবে। কার কাছ থেকে পারমিশন নিতে হবে, যে বন আধিকারিক রয়েছে তাদের, অর্থাৎ উচ্চ যে কর্মকর্তা রয়েছে, বন পরিচালনার যে দায়িত্বে রয়েছে, তাদের কাছ থেকে কি করতে পারবে, পারমিশন নিয়ে ওর মধ্যে ঢুকতে পারবে। কিন্তু ওর ভিতরে, জাতীয় উদ্যানের ভিতরে কেউ কোনো মানুষের কি করতে দেওয়া হবে না, কোনো মানুষের ওইখানটাতে গরু ভেড়া চড়াতে দেওয়া যাবে না, কেউ চড়াতে পারবে না ওখানটাতে। ওখানকার যে ফরেস্টের সব প্রোডাক্ট রয়েছে, ঠিক আছে, ফরেস্টের প্রোডাক্ট মানে কি, যেরকমের বিভিন্ন ধরনের ফলমূল, গাম, রেজিন, কাঠ, এইগুলোকে কি করতে পারবে না, এইগুলোকে আহরণ করতে পারবে না। ক্লিয়ার হয়েছে? তাহলে আরেকটা বৈশিষ্ট্য কি পেলাম, বন অধিকারিকের কি বলে, বন অধিকারিকের পারমিশনের বাংলা কি, আচ্ছা বাংলা আপাতত মনে পড়ছে না, তোরা বাংলাটা মনে করবি। পারমিশন মানে হলো আদেশ, ঠিক আছে, আদেশ নিয়ে কি করতে পারবে, বন অধিকারিকের আদেশ নিয়ে পর্যটকরা প্রবেশ করতে পারবে, কিন্তু কি হবে না,
কিন্তু এর ভিতরে কেউ কোনো সাধারণ মানুষ যারা যারা পর্যটক নয় তারা কি করতে পারবে না, ওর মধ্যে গরু ছাগল ভেড়া চড়াতে পারবে না। ঠিক আছে, গরু ছাগল ভেড়া চড়াতে পারবে না। ওখানকার যেসব ফরেস্টের প্রোডাক্ট রয়েছে, যেরকমের টিম্বার রয়েছে, গাম, রেজিন, ফল, এইগুলো কি করতে পারবে না, এইগুলোকে অ্যাক্সেস করতে পারবে না বা এইগুলোকে আহরণ করতে পারবে না। ঠিক আছে, তাহলে আরেকটা কি পেলাম, এটা পেলাম যে মানুষের অ্যাক্সেস, তাহলে ফরেস্ট, তাহলে গ্রেজিং অর্থাৎ গরু ভেড়া চড়াতে পারবে না, গরু ভেড়া চড়াতে পারবে না। আচ্ছা, গরু ভেড়া চড়াতে পারবে না, আর কি করতে পারবে না, ওখানকার যে ফরেস্টের যে প্রোডাক্ট রয়েছে সেইগুলো কি করতে পারবে না, সেইগুলোকে নিতে পারবে না। এবং ওখানকার কোনো প্রাণীর, এবং পর্যটকরা গিয়ে, অনেক পর্যটকরা দেখবি কি করে, কোথাও গেলে সেই জায়গার গাছপালা ডাল ভেঙে ফেললো অথবা কোনো একটা হ্যাবিট্যাট নষ্ট করে ফেলালো। ঠিক আছে, তাহলে কোনো প্রাণীর হ্যাবিট্যাট নষ্ট করতে পারবে না। অর্থাৎ মনে করো কোনো একটা পাখির বাসা রয়েছে, সেই পাখির বাসাটা তুলে নিয়ে চলে আসলো। ঠিক আছে, দেখতে সুন্দর মনে হচ্ছে, যেরকমের তোরা জানিস বাবুই পাখির বাসা কি তাল গাছে হয়, এরকমের দেখতে হয় অনেকটা, এরকমের বাবুই পাখির বাসা, এবং দেখতে অনেক সুন্দর। যেই বাবুই পাখির বাসাকে কি করে, লোকজন তাল গাছের থেকে তুলে নিয়ে আসে আর এইগুলোকে বিক্রি করে শৌখিন প্রোডাক্ট হিসেবে। তাহলে এরকমের ধর কোনো পাখি যদি সুন্দর বাসা বানায়, সেই বাসাদার তুলে নিয়ে আসলো, অর্থাৎ হ্যাবিট্যাট নষ্ট করলো, বাসস্থান ধ্বংস করলো, এটা করতে পারবে না। কিসের মধ্যে ঢুকে, জাতীয় উদ্যানের মধ্যে ঢুকে। শুধুমাত্র জাতীয় উদ্যানের মধ্যে পর্যটকরা ঢুকতে পারবে এবং পারমিশন নিয়ে ঢুকতে হবে, তারা কোনো কিছুর ক্ষতি করতে পারবে না ওই জায়গায়। ক্লিয়ার হয়েছে? তাহলে আশা করছি তোরা জাতীয় উদ্যান সম্পর্কে বুঝতে পেরেছিস, এবং আমি এইখানটাতে যে 4খানা পয়েন্ট লিখে দিলাম, সেই 4খানা পয়েন্ট কি করতে পারবি, টুকে নিবি। ঠিক ভিডিও পজ করবি, পজ করে টুকে নিবি। খুব ইম্পর্টেন্ট, তোদের বইয়ে সামান্য একটুখানি দেওয়া রয়েছে, ওতে কিচ্ছু বুঝতে পারবি না, এখান থেকে টুকে নিবি। আচ্ছা, আর কি, আর কি, এইবার আমাদের ভারতের কয়েকটা জাতীয় উদ্যানের নাম, ভারতের কয়েকটা জাতীয় উদ্যানে, প্রথমে পশ্চিমবঙ্গেরটা, আমরা যেহেতু পশ্চিমবঙ্গে বাস করি, তাহলে পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান কি কি রয়েছে, পশ্চিমবঙ্গে কি কি জাতীয় উদ্যান রয়েছে, গরুমারা রয়েছে। ঠিক আছে, গরুমারা, জলদাপাড়া, আলিপুরদুয়ার, জলদাপাড়া। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি আছে, পশ্চিমবঙ্গ ছাড়াও আমাদের উত্তরাখণ্ডে রয়েছে, উত্তরাখণ্ডে করবেট রয়েছে, উত্তরাখণ্ডে কি রয়েছে, করবেট, উত্তরাখণ্ডে রয়েছে করবেট। তারপরে কি আছে, রাজস্থান, রণথম্বরে কি আছে, রণথম্বরে জাতীয় উদ্যান রয়েছে। এবং তোরা এই রণথম্বরে কি করে, তোরা যদি যাস রণথম্বরে, তাহলে কি দেখতে পাবি, তাহলে বাঘ দেখতে পাবি। ওখানে সাধারণত বাঘকে সংরক্ষণ করা হয় এবং সব সময় বাঘ পাওয়া যায় রণথম্বরে। ঠিক আছে, সব সময় বাঘ দেখতে পাবি, গেলেই বাঘ দেখতে পারবি, এবং ওদের নিজস্ব পরিবেশে বাঘ দেখতে পাবি। এবং ওইখানটাতে একটা ফেমাস বাঘ আছে, বাঘ ছিল 16 সালে মারা গেছে, যেটার নাম হলো মোসলি বলে একটা বাঘ ছিল, মেয়ে বাঘ। সেই মেয়ে বাঘের নাম মোসলিও ছিল, কারণ কপালের এইখানটাতে শোনা যায় যে কুমিরের সঙ্গে মারামারি করতে গিয়ে কপালে এখানে একটা দাগ পড়ে গেছিল, মাছের মতো দেখতে, যার কারণে ওকে মোসলি বলা হতো। যাই হোক, এটা একটা ওখানকার গল্প ছিল এবং খুব ফেমাস একটা বাঘ। আর তাহলে এইগুলো মোটামুটি আমাদের ভারতের জাতীয় উদ্যান। তাছাড়া কি আছে, তাছাড়া এই যে পশ্চিমবঙ্গের গরুমারাতে তোরা যারা গেছিস, তাদের একটা কনফিউশন হতে পারে যে দাদা তুমি তো বললে যে কি জাতীয় উদ্যানে কি করতে পারবে না, কেউ প্রবেশ করতে পারবে না।
মানে কেউ প্রবেশ করতে পারবে না, মানে কি সাধারণ মানুষরা গিয়ে ওর মধ্যে কি করতে পারবে না, ওখানকার যে কি রয়েছে অঞ্চল রয়েছে বা ওখানকার যে জমি রয়েছে সেই জমিকে ব্যবহার করতে পারবে না, গরু চড়াতে পারবে না, ভেড়া চড়াতে পারবে না, ঠিক আছে, শুধু পর্যটকরাই ঢুকতে পারবে। তাহলে গরুমারাতে তো আমরা দেখেছি যে ওর ভিতরে চায়ের বাগান রয়েছে, ঠিক আছে। তোরা যারা ডুয়ার্সের অংশে গেছিস, আমি গেছিলাম এবং গিয়ে দেখতে পেয়েছিলাম যে মনে কর এই একটা অঞ্চল, এটা হলো গরুমারার অঞ্চল, মানে ডুয়ার্সের যে অঞ্চলটা রয়েছে সেই জায়গাটাতে মানে ঢুকতে কিন্তু মানুষের বসতি দেখতে পাবি, ঘর বাড়ি দেখতে পাবি, ঠিক আছে। ঢুকতে কি দেখতে পাবি, মানুষের বসতি দেখতে পাবি। এবং এই মানুষগুলো কি করেছে, ওই জায়গাটাতে চায়ের বাগান করেছে। কিন্তু জাতীয় উদ্যানের সংজ্ঞাতে আমরা কি জানি, সংজ্ঞাতে জানি যে ওখানকার জমিকে মানুষ ব্যবহার করতে পারবে না। কিন্তু গরুমারা কি হওয়া সত্ত্বেও, জাতীয় উদ্যান সত্ত্বেও কেন ওইখানটাতে মানুষের বসতি রয়েছে গরুমারার ভিতরে? কারণ গরুমারা একটা স্পেশাল কেস, এক্সেপশন। ওইখানটাতে যে মানুষজন বসবাস করে তারা হলো ওখানকার আদিবাসী মানুষজন। অর্থাৎ গরুমারা জাতীয় উদ্যান হওয়ার বহু বছর আগের থেকেই ওই মানুষগুলো গরুমারার ওই ফরেস্টের মধ্যে বসবাস করত, ঠিক আছে। এবং ওইখানটাতে ওদের জমি জমা ছিল যেটাতে ওরা চাষবাস করে। সেই জন্যে জাতীয় উদ্যানের কি হওয়া সত্ত্বেও, জাতীয় উদ্যানের অঞ্চলের মধ্যে হওয়া সত্ত্বেও ওই মানুষগুলোকে তুলে দেওয়া হয়নি, কারণ ওরা আদিবাসী মানুষ, অনেক বছর ধরে এখানে বসবাস করছে। তা সত্ত্বেও ওখানটাকে ওদেরকে বসবাস করতে দেওয়া হয়েছে এবং ওখানকার ওই জমিকে ব্যবহার করতে দেওয়া হয়েছে, ঠিক আছে। এইখানটাতে এটা হলো এক্সেপশন গরুমারার ক্ষেত্রে। ক্লিয়ার হয়েছে সবার? তাহলে এখানে কোনো অসুবিধা নেই। তোরা কি করতে পারিস, এইগুলো টুকে নিবি। আচ্ছা, আমি মুছে দিচ্ছি, এখান থেকে মুছে দিচ্ছি, কারণ মুছে না দিলে বাকিগুলো করতে পারবো না। আচ্ছা, এরপরে কি রয়েছে, এরপরে রয়েছে অভয় অরণ্য। অভয় অরণ্য মানে কি? অভয় অরণ্যকে যদি ভাঙিস তাহলে কি পাবি? অভয় প্লাস অরণ্য, যেই অরণ্যতে কি নেই, ভয় নেই, অর্থাৎ প্রাণীরা নির্ভয়ে বা নির্বিঘ্নে কি করতে পারে, চলাচল করতে পারে। যে অরণ্যের অভয় মানে কি, ভয় নেই বা নির্ভয়ে চলাচল করা, নির্ভয়ে চলাচল করা। তাহলে কারা চলাচল করতে পারে? ওর মধ্যে যেসব প্রাণীরা বসবাস করে সেই প্রাণীরা কি করতে পারে, নির্ভয়ে চলাচল করতে পারে। কেন নির্ভয়ে চলাচল করতে পারে? কারণ ওই অঞ্চলটাতে, অভয়ারণ্যতে কি করা হয়, ওয়াইল্ড যে স্পিসিসগুলো রয়েছে, ওয়াইল্ড লাইফ স্পিসিস, যেরকমের বিভিন্ন ধরনের প্রাণী, সাধারণত প্রাণীর কথা বলা হচ্ছে অভয়ারণ্যে। কাদের কথা? প্রাণীর কথা, উদ্ভিদের কথা না। একটা পার্টিকুলার প্রাণী হতে পারে, যেরকম শুধুমাত্র হরিণ হতে পারে, এবং মেন একটা পার্টিকুলার প্রাণী হতে পারে, এবং তার সঙ্গে আরো কিছু সাপোর্টিভ জীবকে কি করা হয়, সংরক্ষণ করা হয়। সেটা কি? সেটা হলো অভয়ারণ্য। এবং সেই অভয়ারণ্যের মধ্যে তারা কি করতে পারে, সেই অভয়ারণ্যের মধ্যে তারা নির্ভয়ে চলাচল করতে পারে, যেহেতু তাদের বাধা দেওয়ার মতো কেউ থাকে না। এবং সবসময় কি করা হয়, সবসময় প্রোটেক্টেড করে রাখা হয়। ওই প্রাণীদেরকে প্রোটেক্টেড যদি না করে রাখিস তাহলে কি হবে, তাহলে ওরা তো নির্ভয়ে চলতে পারবে না। চোরা শিকারীরা এসে ওদেরকে শিকার করে নিয়ে চলে যাবে, ঠিক আছে। চোরা শিকারীর ভয়ই সব থেকে বেশি। আর কি, আচ্ছা, এবার তোদের একটা কনফিউশন আসতে পারে মাথার মধ্যে, অভয়ারণ্যতে কি শুধু কি একটা পার্টিকুলার জীবকে সংরক্ষণ করা হয়, নাকি অনেকগুলো জীবকে একসঙ্গে সংরক্ষণ করা যেতে পারে? অভয়ারণ্যের সংজ্ঞাই বলছে যে অভয়ারণ্যতে অনেকগুলো জীব, অনেকগুলো প্রাণীর কথা বলছে, অনেকগুলো প্রাণী একসঙ্গে সংরক্ষণ করা হয়, ঠিক আছে। সেই ক্ষেত্রে শিকারী প্রাণীও থাকতে পারে। যেরকমের অভয়ারণ্যে যে শুধু হরিণ থাকবে এরকমের নাই, হরিণের সঙ্গে কি থাকতে পারে, বাঘও থাকতে পারে। ক্লিয়ার আছে? তাহলে এই অভয়ারণ্যের সঙ্গে জাতীয় উদ্যানের কি পার্থক্য হলো? জাতীয় উদ্যানও অভয়ারণ্য, তাই না?
পার্থক্য এইখানটাতে জাতীয় উদ্যানের টোটাল ইকোসিস্টেমটাকে এবং ল্যান্ডস্কেপ এবং ওর মধ্যে যদি কোনো হিস্টোরিক্যাল কি থাকে স্থাপনা থাকে তাকেও সংরক্ষণ, আর অভয়ারণ্যের মধ্যে কি শুধুমাত্র জীব শুধুমাত্র প্রাণীদেরকে সংরক্ষণ করা হয়, যার কারণে এটাকে ইংরেজিতে কি বলা হয়, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বলা হয়, WILD, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যার কারণে এটাকে অভয়ারণ্য বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে উদ্ভিদের কথা এইখানটাতে নেই, কিন্তু উদ্ভিদ যদি না থাকে তাহলে কি প্রাণীরা কি থাকতে পারবে? প্রাণীরা কার মধ্যে থাকে? উদ্ভিদ বড় বড় ভাস্কুলার প্লান্টের মধ্যেই তো ওরা লুকিয়ে থাকতে পারে, তাই না? তাহলে কি যখন আমরা অভয়ারণ্যের কথা নিয়ে আসবো, তার মানে কি নির্ভয়ে জীবদের চলাচল করার জন্য যে অরণ্য তৈরি করা হয় বা যে অঞ্চলটাকে প্রোটেক্ট করা হয় সেটাকে কি বলা হয়? এটাকে অভয়ারণ্য বলা হয়। ঠিক আছে, তাহলে অভয়ারণ্যে শুধু কাদের কথা? জীব প্রাণীদের কথা, বারবার জীব হয়ে যাচ্ছে, প্রাণীদের কথা বলা হয়েছে, প্রাণীদের কথা বলা হয়েছে, যার কারণে ওয়াইল্ড লাইফ বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে অভয়ারণ্যের মধ্যে কিন্তু কি হতে পারে? শিকারী প্রাণীও থাকতে পারে। ঠিক আছে, হরিণের সঙ্গে বাঘও থাকতে পারে, বুঝতে পারলি? ওরা কোএক্সিস্ট করতে পারে, কিন্তু সাধারণত একটা প্রাণীকেই সংরক্ষণ করা হয়। যেরকমের আমাদের বাড়ির কাছে একটা অভয়ারণ্য, বিভূতিভূষণ অভয়ারণ্য, তাই না? তোরা নাম শুনে থাকবি অনেকে, পারমদন বললে চিনবি। তাহলে কি এটা একটা অভয়ারণ্য? এখানটাতে হরিণকে সংরক্ষণ করা হয়, খুব কম পরিমাণে হরিণ আছে। আমি গেছিলাম অনেক বছর আগে, এবং আমার এক্স্যাক্ট মনে নেই, সংখ্যা আমার জানা নেই, 200 থাকবে। ওই যে অঞ্চলটা, ওই অঞ্চলের মধ্যে হরিণকে খাবার দেওয়া হয়, সন্ধ্যা বিকালের দিকে খাবার দেয়, যার কারণে হরিণ ইসের কাছাকাছি চলে আসে। ঠিক আছে, ওটাকে ঘিরে দেওয়া আছে, একটা অঞ্চলকে ঘেরাও করে রাখা আছে, সেই ঘেরাওয়ের কাছাকাছি আসে, তখন আমরা কি করতে পারি? দেখতে পাই। ঠিক আছে, আচ্ছা এই জাতীয় উদ্যানের মধ্যে মানুষ কিন্তু প্রবেশ করতে পারতো না গরু ভেড়া চড়ানোর জন্য বা ফরেস্টের কোনো প্রোডাক্টকে কি করার জন্য, কালেক্ট করার জন্য, কিন্তু অভয়ারণ্যের মধ্যে মানুষ প্রবেশ করতে পারে। ঠিক আছে, ওর রকমের স্ট্রিক্ট রুল নেই, কিন্তু ওখানকার কোনো প্রাণীকে শিকার করতে পারবে না। ঠিক আছে, অভয়ারণ্যের যেসব ফরেস্টের প্রোডাক্ট রয়েছে, যেরকমের গাম রয়েছে, তারপরে কি রয়েছে, নন টিম্বার ফরেস্ট প্রোডাক্ট, এটাকে কি বলা হয়? নন টিম্বার, NTF, নন টিম্বার ফরেস্ট, NTFPS, নন টিম্বার ফরেস্ট প্রোডাক্ট কালেক্ট করতে পারে। নন টিম্বার, TIMBER ফরেস্ট প্রোডাক্ট, নন টিম্বার ফরেস্ট প্রোডাক্ট বা NTFPS কালেক্ট করতে পারে, কিন্তু টিম্বারকে কালেক্ট করতে পারবে না। ওখানে কি করতে পারে? গ্রেজিং করতে পারে খুব স্বল্প মাত্রায়। এবং আমি তোদের এই যে পারমদনের কথা বললাম, পারমদনের মধ্যে অনেক, যদিও এটা করা উচিত না, অনেক মানুষ কিন্তু কি করে, অনেক মানুষ বলে ওখানকার স্থানীয় কিছু ছেলেবেলে যারা ধর নেশা টেশা করে, ওরা কিন্তু দেখলাম, আমি এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, ওরা দেখলাম ঝোপের থেকে বের হলো একই সঙ্গে। ঠিক আছে, এবার তোদের মাথায় আসতে পারে, তুমি কি করে বুঝলে ওরা কি করছে? তো নেশা করার জন্য ঢুকেছিল। আচ্ছা, ওইখানে তেমন ইনফরমেশন ছিল, যার কারণে আমি বুঝতে পেরেছিলাম, তাই না? তার মানে কি, মানুষ ওই অভয়ারণ্যের মধ্যে প্রবেশ করতে পারে, তো বাধা ধরা নিয়ম নেই, কিন্তু জাতীয় উদ্যানের মধ্যে পর্যটকরা পারমিশন স্বরূপ ঢুকতে পারে। আচ্ছা, এইখানে যেহেতু নির্ভয়ে চলাচল করবে, শিকার একদম নিষিদ্ধ, শিকার নিষিদ্ধ, সবগুলোতেই শিকার নিষিদ্ধ, তাই না? শিকার করলে তাহলে আর সংরক্ষণের কি দরকার হলো, তাই না? আচ্ছা, তাহলে জাতীয় উদ্যানের সঙ্গে এর পার্থক্য বুঝতে হবে। জাতীয় উদ্যানে কোনো প্রোডাক্টই কালেক্ট করতে পারবে না, কিন্তু এইখানটাতে নন টিম্বার ফরেস্ট প্রোডাক্ট কালেক্ট করতে পারো। ওখানে যদি কোনো গাছে ফল টল ধরে থাকে খেতে পারবি ওখানে গিয়ে, কিন্তু জাতীয় উদ্যানে গিয়ে খেতে পারবি না। এটা হলো পার্থক্য। আর কি আরেকটা পার্থক্য আছে, অভয়ারণ্যে কি করতে পারবি? অভয়ারণ্য কার নিয়ন্ত্রণে থাকে? রাজ্য সরকারের নিয়ন্ত্রণে থাকে। ছোট আকারে না, রাজ্য সরকারের নিয়ন্ত্রণে থাকে।
নিয়ন্ত্রণে থাকে, কেন্দ্র সরকারের হাতে থাকে না। ঠিক আছে, আচ্ছা এরপরে কি আছে, শিকার নিষিদ্ধ, নন টিম্বার ফরেস্ট প্রোডাক্ট। তাহলে অভয়ারণ্যের উদাহরণ কি, যেরকমের আমি বললাম তোদের আমাদের বনগাঁতে, তাই না, তোরা জানিস, সবাই জানিস বনগাঁর কথা জানিস তো। বনগাঁতে কোথায় রয়েছে, পারমদন, তাই না, বনগাঁর কাছাকাছি, বনগাঁতে না, পারমদন বলে যে ফরেস্ট কি রয়েছে, স্যাংচুয়ারি রয়েছে, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মরণে ওটা করে রাখা হয়েছিল। তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে সবাই চিনিস, আমার বাড়ির পাশের মানুষ ছিলেন, তাই না। তাহলে তাহলে যেটা বলছিলাম, তাহলে পারমদন কি, পারমদন একটা স্যাংচুয়ারি, এবং স্যাংচুয়ারির একটা ব্যাপার হলো, স্যাংচুয়ারি কিন্তু আমি চাইলেও একটা স্যাংচুয়ারি ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, আমার যদি অনেক এনাফ জমি থাকে, ধর মনে কর 4-5 কিলোমিটার স্কোয়ার কিলোমিটারের একটা জমি রয়েছে, তার মধ্যে প্রচুর গাছপালা লাগিয়ে দিলাম, সেখানে কদিন পরে পাখি আসবে, তাহলে সেটা পাখিরালয় হয়ে যাবে, পরিণত হয়ে যাবে। তাহলে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির দায়িত্বে একজন মানুষ নিজেও কি করতে পারে, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি তৈরি করতে পারে, কিন্তু একজন মানুষ ব্যক্তিগতভাবে কেউ কি এরকমের জাতীয় উদ্যান তৈরি করতে পারবে না, কারণ জাতীয় উদ্যান অনেক বড় বৃহৎ অঞ্চল নিয়ে, এবং ওর ডেফিনেশনটা অনেক বৃহৎ। ক্লিয়ার হয়েছে, সবার আশা করছি ক্লিয়ার হয়েছে। তাহলে কি আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অর্থাৎ পারমদন ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, তারপরে কি আছে, তারপরে কর্ণাটকের বন্দিপুর, এটা একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তারপরে কি বেথুয়াডরির কথা শুনেছি, সেখানটাতে হরিণকে সংরক্ষণ করা হয়। আমাদের পারমদনে যেরকম হরিণকে, সেরকম বেথুয়াডরিতেও হরিণকে সংরক্ষণ করা হয়, বেথুয়াডরিতে হরিণ সংরক্ষণ করা হয়। ঠিক আছে, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের। তাহলে ওয়েস্ট বেঙ্গলের গুলো একটুখানি ভালো করে মনে রাখতে হবে, পরীক্ষার সময় অনেক সময় বলে দেয় আমাদের পশ্চিমবঙ্গে আছে এরকম একটি অভয়ারণ্যের নাম লেখো, তখন বেথুয়াডরির কথা লিখতে পারিস। তোদের বইয়ে পারমদনের কথা লেখা নেই, কিন্তু পারমদনও একটা অভয়ারণ্য লিখতে পারিস। আর কারোর বইয়ে লেখা থাকতেও পারে, আমি জানি না এক্স্যাক্টলি তোদের বইয়ে কার বই আছে কি নেই, কে কার বই ফলো করিস। আচ্ছা, তাহলে এই পয়েন্টগুলো তোরা কি করতে পারিস, টুকে নিতে পারিস এখান থেকে। মেন হলো কনসেপ্টটা বোঝা, কনসেপ্ট বুঝলেই সব হয়ে যাবে। আমি এখানটাতে একটুখানি মুছে দিচ্ছি, মুছে দিলে পরেরগুলো বুঝতে পারবি। দেখ, সংরক্ষিত বনাঞ্চল পরে পড়াচ্ছি, আগে বায়োস্ফিয়ার রিজার্ভটা পড়িয়ে দিই। ঠিক আছে, বায়োস্ফিয়ার রিজার্ভটা ইম্পর্টেন্ট বেশি। আচ্ছা, বায়োস্ফিয়ার রিজার্ভে কি কি আছে দেখ। বায়োস্ফিয়ার রিজার্ভ অ্যাকচুয়ালি ইউনেস্কোর MAB কর্মসূচির আয়তাভুক্ত একটা কি বলা যায়, আচ্ছা, ইউনেস্কোর ইউনেস্কোর MAB কর্মসূচির, এইটুকু আগে মনে রাখ, কর্মসূচির আয়তাভুক্ত একটি কি বলা যায়, প্রোডাক্ট বলতে পারিস। প্রোডাক্ট যদিও হয় না, মাঝে মাঝে এমন হয়। ইউনেস্কোর MAB কর্মসূচির আয়তাভুক্ত একটি কনসেপ্ট বা আয়তাভুক্ত একটা অঞ্চল। আচ্ছা, আয়তাভুক্ত একটা কি বলা যায়, প্রোডাক্ট বললাম। ঠিক আছে, MAB কর্মসূচিটা কি, এটা আমাদের জানলেই বায়োস্ফিয়ার রিজার্ভটা একদম সোজা হয়ে যাবে। দেখ, MAB এর পূর্ণরূপ হলো ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার, SPACRE REACRVE।
এই যে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ এই কর্মসূচির মাধ্যমে ইউনেস্কো কি করে, একটা পার্টিকুলার অঞ্চলকে বেছে নেয় এবং সেই পার্টিকুলার অঞ্চলের যেসব মানুষজন বসবাস করে সেই সব মানুষজনের সঙ্গে ওদের যে সারাউন্ডিংস রয়েছে, মানে বা পরিপার্শ্বিক যে অঞ্চলটা রয়েছে সেই অঞ্চলটা এবং মানুষের সার্বিক উন্নয়ন করে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তাহলে এমএবির কাজ কি? এমএবির কাজ হলো কোনো একটা অঞ্চলকে বেছে নেওয়া। তাহলে একটি অঞ্চলকে বেছে নেওয়া এবং সেই অঞ্চলের যেসব মানুষ রয়েছে, তাহলে বেছে নেওয়া, তারপরে কি সেই অঞ্চলে যেসব মানুষ রয়েছে সেই অঞ্চলে যেসব মানুষ রয়েছে সেসব মানুষ এবং তাদের যে পরিপার্শ্বিক, সেই পরিপার্শ্বিকের সঙ্গে মানুষের যে সম্পর্ক, সেই সম্পর্কের উন্নতি ঘটানো এবং মানুষ আর তার পরিপার্শ্বিকের সার্বিক উন্নয়ন ঘটানো। তাহলে সেই অঞ্চলের মানুষ ও তাদের পরিপার্শ্বিকের সার্বিক উন্নয়ন ঘটানো। আচ্ছা, এবার সেই অঞ্চলের মানুষের উন্নয়ন মানে কি? কোনো একটা অঞ্চল, মনে কর এইখানে একটা আমি অঞ্চল নিলাম, এই অঞ্চলে যেসব মানুষ বসবাস করছে সেই সব মানুষের উন্নয়ন ঘটানোর অর্থ কি? এখন অনেক মানুষ বসবাস করছে এই অঞ্চলে, আবার কি আছে, এই অঞ্চলের সারাউন্ডিংস মানে কি? পরিপার্শ্ব। ঠিক আছে, তাহলে এই অঞ্চলের পরিপার্শ্বে মনে কর এইগুলো হলো পরিপার্শ্বিক অঞ্চল, যেখানটাতে গাছপালা রয়েছে, তারপরে কি রয়েছে, তারপরে বিভিন্ন ধরনের পশু পাখি রয়েছে। ঠিক আছে, তাহলে এই মানুষ এবং মানুষের পরিপার্শ্বিক অঞ্চলের সার্বিক উন্নয়ন। প্রথমে মানুষের উন্নয়ন বলতে কি বোঝায়? মানুষের উন্নয়ন বলতে বোঝায় মানুষের কি যে মৌলিক চাহিদাগুলো রয়েছে সেইগুলো মিটছে কিনা সেটা দেখা। তাহলে মানুষের মৌলিক চাহিদা মেটানো। তাহলে মানুষের মৌলিক চাহিদার মধ্যে কি কি রয়েছে? অন্ন, বস্ত্র, খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এইগুলোর কি চাহিদা মেটানো। তাছাড়া কি এই অন্ন বস্ত্রের সংস্থান কখন হবে? যখন তার আর্থসামাজিক উন্নয়ন হবে। আর্থসামাজিক উন্নয়ন মানে কি? আর্থসামাজিক উন্নয়ন যার যখন আর্থিক উন্নয়ন হবে, বুঝতে পেরেছি, তার কাছে টাকা পয়সা আসবে, তখনই তো ওইখানকার মানুষের দারিদ্র দূরীকরণ হবে, তখনই তো সে তার মৌলিক চাহিদার কি করতে পারবে? পূরণ ঘটাতে পারবে, তাই না? তার ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে পারবে। সেটাই বলছে এই এমএবির অর্থাৎ ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভের কর্মসূচির কাজ কি? মানুষ আর তার পরিবেশের সার্বিক উন্নয়ন। তাহলে মানুষের উন্নয়ন মানে কি? মানুষের উন্নয়ন মানে মানুষের আর্থসামাজিক উন্নয়ন করা, তাদের সোশিও কালচারাল উন্নয়ন ঘটানো, তাই তো? সোশিও কালচারাল তার মানে তার সামাজিক আর সাংস্কৃতিক উন্নয়ন ঘটানো। ক্লিয়ার হয়েছে? সেটা হলো এই এমএবির কাজ। এরপরে তাহলে মানুষের উন্নয়ন গেল, একটা অঞ্চল চুজ করলো ইউনেস্কো, চুজ করে কি করলো? সেই অঞ্চলের মানুষদের উন্নয়ন ঘটালো, ব্যাস। আর কিসের উন্নয়ন ঘটাতে হবে? আর ওর চারপাশে যেসব কি রয়েছে, যেসব অঞ্চল রয়েছে সেই সব অঞ্চলগুলোরও কি করা? সেসব অঞ্চলগুলোরও উন্নয়ন ঘটানো। তাহলে চারপাশের ওর পরিপার্শ্বে কি কি অঞ্চল থাকতে পারে? ওর পরিপার্শ্বে বনভূমি থাকতে পারে এবং সেই বনভূমিতে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণী থাকতে পারে, তাই তো? বনভূমিতে তো উদ্ভিদ থাকবেই, তার সঙ্গে উদ্ভিদ যেখানে থাকবে সেখানে প্রাণীও থাকবে। তাহলে উদ্ভিদ প্রাণীদেরকেও তাদেরও সংরক্ষণ করা, ঠিক আছে, তাদেরও সংরক্ষণ করা এবং তাদের কি করা? তাদের সাস্টেনেবিলিটিকে রক্ষা করা, তাই তো? মানুষের সঙ্গে সঙ্গে তাদের সাস্টেনেবিলিটিকে রক্ষা করা। মনে করে এইখানকার মানুষ যদি কি করে, ওর আশেপাশে যেসব কি রয়েছে বনভূমি রয়েছে, সেই বনভূমির থেকে সব গাছপালা কাটতে শুরু করে, তাহলে কি হবে? অদূর ভবিষ্যতে সেই বনভূমি তো ধ্বংস হয়ে যাবে, ওর পারিপার্শ্বিক অঞ্চল তো শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ওখানকার যেসব জীববৈচিত্র্য আছে তার ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে সেইগুলোকেও কি করে দেওয়া? এলিমিনেট করে দেওয়া।
বুঝতে পেরেছিস? মানে সেইগুলো যাতে না করতে পারে এখানকার মানুষজন, তাহলে তাদের সঙ্গে বসে তাদেরকে কি করে বোঝানো, ঠিক আছে, তোমাদের আমি কি, তখন ইউনেস্কো বলে যে তোমাদেরকে আমি এরকমের আর্থিক উন্নয়ন করব, তোমাদের দারিদ্র্যকে ঘুচিয়ে দেব, কিন্তু তোমরা এই কাজগুলো করে না। বুঝতে পেরেছিস? এই কাজগুলো না করার ফলে ওখানকার যে পরিবেশ রয়েছে অর্থাৎ পারিপার্শ্বিক রয়েছে, সেই পারিপার্শ্বিকগুলো তখন এই মানুষগুলোই কি করবে, পারিপার্শ্বিকগুলোর উন্নয়ন ঘটাবে। বুঝতে পেরেছিস? এই যে সম্পর্ক, এই মানুষ আর এই মানুষের পরিপার্শ্বের যে সম্পর্ক, এবং আস্তে আস্তে করে কি হচ্ছে, স্থিতিশীলভাবে উন্নয়ন ঘটছে অনেক বছর পরে, এটাই কি ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভের কাজ। এইবার কি, এবার তাহলে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভের কাজ যখন তোরা জেনেই গেছিস, তাহলে কি বায়োস্ফিয়ার রিজার্ভ বলতে কি বোঝায়? বায়োস্ফিয়ার রিজার্ভ মানে কি? বায়োস্ফিয়ার রিজার্ভ হলো এমন একটা অঞ্চল যেই অঞ্চলটাকে কি করছে, ইউনেস্কোর MAB কর্মসূচির আওতাভুক্ত। ঠিক আছে, আওতাভুক্ত একটি প্রজেক্ট। এই দেখ প্রোডাক্ট লিখেছি আমি, তখন মানে মাথায় আনতে পারছিলাম, PROJECT প্রজেক্ট। বুঝতে পারলি? তাহলে সবার ক্লিয়ার হয়েছে? এইবার একটা কথা আছে। কি কথা? দেখ, তাহলে আমার এই কথাগুলো তোরা 2-3 বার শুনবি, শুনলে আশা করি তোদের মাথার মধ্যে ঢুকে যাবে। এবার যাদের মাথার মধ্যে ঢুকবে না তারা কি করবি, একবার ভিডিও দেখবি, দেখার পরে আবার টুকে নিবি। ঠিক আছে, সব তো লেখা সম্ভব না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে বোর্ডে। আচ্ছা দেখ কি ঘটনা ঘটছে। এইখানকার যে মানুষগুলো রয়েছে না, এই যে মানুষগুলো, এই মানুষগুলোর উন্নয়ন করার জন্য কি, এদের যে বাসস্থান থাকবে, এদের বাসস্থান ছাড়াও আরো কি কি থাকবে, আর পারিপার্শ্বিক অঞ্চল থাকবে যেখানে বনভূমি থাকতে পারে, এবং সেই বনভূমির মধ্যে কি থাকবে, গাছপালা এবং বিভিন্ন ধরনের প্রাণী থাকবে। তাহলে এই টোটাল অঞ্চলটাকে সংরক্ষণ, সেটা হলো আমি কি বললাম, বায়োস্ফিয়ার রিজার্ভ। এইবার ইউনেস্কো যে, আমি এটা একটু মুছে দিই, ইউনেস্কো যে অঞ্চলটাকে চুজ করলো MAB-র আওতাভুক্তই, সেই অঞ্চলটাকে 3 ভাগে ভাগ করে দিল। ঠিক আছে, মনে কর এই অঞ্চলটাকে চুজ করলো, এই অঞ্চলটাকে MAB-র আওতায় চুজ করলো। কারা চুজ করলো? ইউনেস্কোরা। এইবার এই অঞ্চলে কি আছে, মানুষ আছে, মানুষের সঙ্গে বনভূমি আছে, এবং তার মধ্যে কি আছে, তার মধ্যে কারা রয়েছে, প্রাণীরা রয়েছে। তো এবার দেখ, এই অঞ্চলকে 3 ভাগে ভাগ করলো, ঠিক আছে। সবার বাইরের যে অঞ্চলটা, সেই অঞ্চলকে কি বললো, ইউনেস্কোরা বলল যে এইখানটাতে মানুষ বসবাস করবে। ঠিক আছে, যেহেতু মানুষের আর্থসামাজিক উন্নয়ন ঘটাবো, তার জন্য এই অঞ্চলটাতে মানুষ বসবাস করবে, বাইরের অঞ্চলটাকে। ঠিক আছে, এই বাইরের অঞ্চলের নাম দিল, যেখানটাতে মানুষ বসবাস করলো, এই বাইরের অঞ্চলের নাম দিল ট্রানজিশন অঞ্চল, ট্রানজিশন। এবং এই মানুষগুলোর উন্নয়ন সাধিত করা কাদের দায়িত্ব ছিল? ইউনেস্কোর দায়িত্ব ছিল। ঠিক আছে, এখানটাতে স্কুল, কলেজ, হাসপাতাল তৈরি করলো। আচ্ছা, এরপরে কি করলো? এরপরে এই মানুষগুলোর আশেপাশে তো আরো অঞ্চল রয়েছে, বনভূমি রয়েছে। ঠিক আছে, এইবার এই মানুষগুলোর কথা বলছি, এখানটাতে বসবাস করছে, এই মানুষগুলোর কি করতে হবে? জীবিকা নির্বাহ করতে হবে। জীবিকা নির্বাহ করার জন্যে, এদের আর্থিক উন্নয়ন ঘটানোর জন্য কি করতে হবে? কাজ দিতে হবে। কাজ কোথায় পাবি? তাহলে ইউনেস্কো বলল, তোমরা কি করতে পারবা, এখান থেকে এই বনের মধ্যে কিছুটা অঞ্চল, এখানটাতে বন রয়েছে, এই বনের মধ্যে কিছুটা অঞ্চল কি করতে পারবা, এই বনের প্রোডাক্টকে নিতে পারবা। ঠিক আছে, এর মধ্যে খাল বিল থাকতে পারে, সেই খাল বিলের মাছ তোমরা কি করতে পারবা, সেই মাছ তোমরা নিতে পারবা তোমাদের জীবিকা নির্বাহের জন্য। এখানকার মধু, এইগুলো তোমরা জীবিকা নির্বাহের খাতিরে নিতে পারবা। ঠিক আছে, তারপরে এখানকার গোলপাতার কি হয়, খেজুরের মতো রস হয়, জানিস তো, এবং এই গোলপাতার থেকে গুড়ও পাওয়া যায়।
গোল পাতার থেকে না, মানে গোল গাছের থেকে, ঠিক আছে। নাইফা ফ্রুটিকান্স ওর সায়েন্টিফিক নেম। তাহলে ওই যে গাছ, ওর থেকে তোমরা কি করতে পারবা, এই রসটাকে সংগ্রহ করতে পারবা এবং গুড় হিসেবে তোমরা বাজার বিক্রি করে তোমাদের আর্থিক উন্নয়ন ঘটাতে পারবা, ঠিক আছে। তাহলে এই রকমের একটা অঞ্চলকে, এরকম একটা অঞ্চল কি করে দিল, ভাগ করে দিল, এবং সেই অঞ্চলের নাম দিল বাফার অঞ্চল, ঠিক আছে, বাফার অঞ্চল। আর তারপরে মাঝে, একদম মাঝে একটা অঞ্চলকে রেখে দিল, যেই অঞ্চলের মধ্যে কেউ প্রবেশ করতে পারবে না, মানুষ, ঠিক আছে, কোনো মানুষ প্রবেশ করতে পারবে না, সেই অঞ্চলকে কি নাম দিল, কোর অঞ্চল। কোর মানে কি, কোর মানে একদম ভিতরের অঞ্চল, সে যেই কোর অঞ্চলের মধ্যে কেউ প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র সায়েন্টিফিক্যালি যেসব সায়েন্টিস্টরা রয়েছে তাদের রিসার্চ পারপাসে এর মধ্যে খুব লিমিটেড, ঠিক আছে, এর মধ্যে যেতে পারবে। আর কি, আর এইখানটাতে এই বাফার অঞ্চলে, তাহলে বাফার অঞ্চলে কারা যেতে পারবে, এই পাশে যেসব স্থানীয় মানুষরা রয়েছে, সেই স্থানীয় মানুষরা ওখানকার বনের যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলো সংগ্রহ করার জন্য এখানটাতে যেতে পারবে। তারপরে এখানটাতে কারা যেতে পারবে, সায়েন্টিস্টরা যেতে পারবে, কারা, বাফার অঞ্চলে। তাহলে মানুষ যেতে পারবে, স্থানীয় মানুষ, তারপরে কি বলে এখানকার সায়েন্টিস্টরা যেতে পারবে। আর কোর অঞ্চলের মধ্যে কি করতে পারবে না, কোর অঞ্চলের মধ্যে কেউ ঢুকতে পারবে না, ঠিক আছে, একদম সংরক্ষিত অঞ্চল কোর অঞ্চল। কেননা এর ভিতরে যেসব পশু পাখি রয়েছে তারা যেন কি করতে পারবে, নির্ভয়ে তাদের প্রজনন কাজ চালাতে পারে, এবং এখানটাতে কোনো শিকার সম্পূর্ণরূপে নিষিদ্ধ এই ভিতরে, ঠিক আছে। এবং তারা কি করতে পারে, তারা তাদের পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পারে। আর বাফার অঞ্চলে কি, মানুষ যেতে পারবে, সায়েন্টিস্টরা যেতে পারবে, ঠিক আছে। আর ট্রানজিশন অঞ্চলে মানুষ বসবাস করতে পারবে, এবং এখানটাতে মানুষ পর্যটক যে কেউ যেতে পারবে, ঠিক আছে। এটুকু সবার ক্লিয়ার। তাহলে বায়োস্ফিয়ার রিজার্ভ সবার আশা করছি কোনো অসুবিধা নেই। এবার আমি একটু মুছে দিচ্ছি, তারপরে কি রয়েছে। আচ্ছা, বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ দেওয়া হয়নি, যেরকমের ধর উদাহরণ কি, আমাদের সুন্দরবন, এতক্ষণ ধরে তোরা বুঝেই গেছি সুন্দরবনের কথা, বারবার সুন্দরবনের কথাই বলা হচ্ছে। সুন্দরবন একটা বায়োস্ফিয়ার রিজার্ভ, ঠিক আছে। তাহলে এটা ইম্পর্টেন্ট, আমাদের ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত, এবং তোদের ম্যাপ পয়েন্টিংও দিয়ে দিতে পারে সুন্দরবনের কথা। খুব সুন্দর একটা, বাংলাদেশেও সুন্দরবন রয়েছে, এবং আমাদের তুলনায় বাংলাদেশের সুন্দরবনের পার্টটা কি বেশি, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে, সংরক্ষিত বনাঞ্চল। তাহলে এখানে একটুখানি মুছে দিই, ঠিক আছে, মুছে না দিলে। সংরক্ষিত বনাঞ্চল কি, সংরক্ষিত বনাঞ্চলে আচ্ছা, সংরক্ষিত বনাঞ্চলে কি হয়, সংরক্ষিত বনাঞ্চলে দিন রাত দিবারাত্র বনরক্ষী পাহারা দেয়, বনরক্ষী পাহারারত অবস্থায় থাকে, দিবারাত্র, ঠিক আছে। এর মধ্যে মানুষের প্রবেশ কি নিষিদ্ধ, সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে মানুষের প্রবেশ নিষিদ্ধ। এবং এখানটাতে কারা থাকতে পারে, এখানটাতে সায়েন্টিস্টরা প্রবেশ করতে পারবে, শুধু তাদের গবেষণাপত্রকে কি করে, জমা দিয়ে, ঠিক আছে। তাহলে খুব বেশি, আর এটাকে আর কি বলে, কার কোথায় রয়েছে সংরক্ষিত বনাঞ্চল, যেরকমের গুজরাটের গিরকে যদিও জাতীয় উদ্যান বলে, তাহলে জাতীয় উদ্যানের মধ্যেও সংরক্ষণ করা যায়। আচ্ছা দেখ, তাহলে কি, বনরক্ষী দিবারাত্র পাহারারত অবস্থায় থাকে, আর কি এইখানটাতে কি হয়, সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ করতে পারা যায় না, ঠিক আছে, পর্যটকরা ঢুকতে পারে না। আর কি, এখানটাতে শিকার সম্পূর্ণ নিষিদ্ধ, সব জায়গায় লিখতে পারিস একই কথা,
ঠিক আছে, একটা কমন পয়েন্ট, সেটা হলো শিকার সব জায়গায় নিষিদ্ধ। কেন শিকার? শিকার যদি করি তাহলে কি সংরক্ষণের কি মানে হলো, তাই না? আর কি, আর এখানটাতে বনরক্ষী পাহারারত অবস্থায় থাকে, শিকার সম্পূর্ণ নিষিদ্ধ। আর একটা কি উদাহরণ কি, গুজরাটের গির, গুজরাটের গির যেখানটাতে সিংহ সংরক্ষণ করা হয়, এশিয়াটিক সিংহ, এশিয়াটিক লায়ন। তাহলে দেখ মেইন যে তিনটে, সেটা হলো জাতীয় উদ্যান, অভয়ারণ্য আর বায়োস্ফিয়ার রিজার্ভ। জাতীয় উদ্যান, অভয়ারণ্য আর বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে পার্থক্য কি? এটাকে এটাকে কে নিয়ন্ত্রণ করে? এটাকে আমাদের কেন্দ্র সরকার নিয়ন্ত্রণ করে, অভয়ারণ্যকে রাজ্য সরকার নিয়ন্ত্রণ করে, বায়োস্ফিয়ারকে কে নিয়ন্ত্রণ করে? ইউনেস্কোর MAB কর্মসূচির অন্তর্গত একটি প্রজেক্ট। জাতীয় উদ্যান কি? জাতীয় উদ্যান কোনো একটা অঞ্চল, সেই অঞ্চলের মধ্যে যেসব উদ্ভিদ প্রাণী রয়েছে এবং সেই অঞ্চলের ল্যান্ডস্কেপ বা দৃশ্যপট এবং সেই অঞ্চলের ইকোসিস্টেম, এই টোটাল জিনিসটাকেই সংরক্ষণ, অনেক কমপ্লেক্স একটা জিনিস। অভয়ারণ্যতে কি? অভয়ারণ্যতে উদ্ভিদের কথা বলা হয়নি, অভয়ারণ্যতে শুধুমাত্র প্রাণীদের কথা বলা হয়েছে যারা নির্ভয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারে। যখন প্রাণীদেরকে সংরক্ষণ করবি তখন আলটিমেটলি কি হবে? উদ্ভিদদেরই সংরক্ষণ করতে হবে। উদ্ভিদদের সংরক্ষণ না করলে প্রাণী কি করে সংরক্ষিত হবে, না? তাহলে অভয়ারণ্যতে শুধুমাত্র কি প্রাণীদের কথা, যারা প্রাণীরা কি করতে পারে? নির্ভয়ে চলাচল করতে পারে। এবং কোনো কোনো জায়গায় একটা পার্টিকুলার প্রাণী, মানে মেন একটা ফোকাস থাকে, তাকে সংরক্ষণ করা হয়। যেরকমের আমাদের বেথুয়াডলিতে শুধুমাত্র হরিণ সংরক্ষণ করা হয়, পারমাদনে হরিণ সংরক্ষণ করা হয়, কোথাও কোথাও কি আছে, পাখিকে সংরক্ষণ করা হয়, পাখিরালয়। তাহলে অভয়ারণ্য সোজা। আর বায়োস্ফিয়ার রিজার্ভে কি হয়? বায়োস্ফিয়ার রিজার্ভে মানুষ এবং তার পারিপার্শ্বিক যে পরিবেশ রয়েছে সেই পরিবেশকে সংরক্ষণ, ঠিক আছে, এবং মানুষের আর্থসামাজিক উন্নয়ন ঘটানো। আচ্ছা, জাতীয় উদ্যানের মধ্যে শিকার সম্পূর্ণ নিষিদ্ধ, এতেও শিকার নিষিদ্ধ, এটাও শিকার নিষিদ্ধ, এখানেও শিকার নিষিদ্ধ। এখানটাতে পর্যটক, জাতীয় উদ্যানে পর্যটক প্রবেশ করতে পারে, তারপরে অভয়ারণ্যতেও পর্যটক প্রবেশ করতে পারে, আর কি বায়োস্ফিয়ার রিজার্ভের ট্রানজিশন অঞ্চলে পর্যটক যেতে পারে। এরপরে কি রয়েছে? জাতীয় উদ্যান। জাতীয় উদ্যানের সঙ্গে জাতীয় উদ্যানে গ্রেজিং মানে কি? গরু, ছাগল, ভেড়া এইগুলোর কি করা? চড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। ওখানকার পশু পাখির হ্যাবিট্যাট কি করা যাবে না? ধ্বংস করা যাবে না। যেসব এবং মানুষ এই জাতীয় উদ্যান থেকে কোনো একটা প্রোডাক্টকে নিয়ে আসতে পারবে না, একটা প্রোডাক্টকেও নিয়ে আসতে পারবে না, ঠিক আছে। আর অভয়ারণ্য থেকে কি? অভয়ারণ্য থেকে ওখানকার যে স্থানীয় মানুষরা রয়েছে তারা ওর মধ্যে প্রবেশ করতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে গ্রেজিংও সম্ভব। এবং ওখানকার যে নন টিম্বার ফরেস্ট প্রোডাক্ট রয়েছে, নন টিম্বার NTFPS, তাই তো, নন টিম্বার ফরেস্ট প্রোডাক্ট রয়েছে, সেইগুলোকে সংরক্ষণ করতে পারে, মানে নিতে পারে। ওখানকার যে গাম রয়েছে, বুঝতে পেরেছিস, যদি রবার থাকে কোথাও তাহলে রবারকে নিতে পারে। তারপরে যদি ওখানকার কাঠ অর্থাৎ খড়ি, ঠিক আছে, যেটা দিয়ে রান্নার কাজে জ্বালানি কাঠ সংরক্ষণ করতে পারে, কিন্তু গাছ কাটতে পারবে না, টিম্বার নিতে পারবে না, ঠিক আছে। আর কি বায়োস্ফিয়ার রিজার্ভের যে অঞ্চল থাকে, বাফার অঞ্চলের মধ্যে কারা যেতে পারবে? মানুষজন যেতে পারবে এবং গিয়ে কি করতে পারবে? গিয়ে তাদের যে কি বলে, তাদের যে আর্থিক চাহিদা সেটা মেটাতে পারে। এরপরে কি রয়েছে? ex-situ সংরক্ষণ। তাহলে ইনসিটু সবাই বুঝতে পেরেছিস, আমি ইনসিটুটা একটুখানি মুছে দিচ্ছি, তা নাহলে ex-situ ভালো বুঝতে পারবি না। আচ্ছা, এরপরে এক্সিটুতে কি বললাম? ওরা যে পরিবেশে থাকে তার থেকে বাইরে কি করা হয়? সেই পরিবেশের থেকে ওই প্রাণীটাকে তুলে আনা হয়, নিয়ে প্রাণী বা উদ্ভিদকে তুলে এনে বাইরে সংরক্ষণ করা হয় কৃত্রিমভাবে। তাহলে চিড়িয়াখানার মধ্যে কাকে সংরক্ষণ হয়? বিভিন্ন ধরনের জানিস প্রাণীদেরকে সংরক্ষণ। তোরা সবাই গেছিস আলিপুরে চিড়িয়াখানার কথা, কারোর কথা বলা লাগবে না, সবাই মোটামুটি গেছিস।
তাহলে ওইখানটাতে কি কি দেখতে পারবি? জিরাফ, ভালুক, ঠিক আছে, বিভিন্ন ধরনের প্রাণী, তারপরে হাতি দেখতে পাবি, বাদর দেখতে পাবি, সাপ দেখতে পাবি, বিভিন্ন ধরনের পাখি দেখতে পারবি। তাহলে এতে এতে বলার মতো কিছুই নেই, ঠিক আছে। তাহলে একটা চিড়িয়াখানার উদাহরণ কি, যেরকম ধর আমাদের আলিপুর রয়েছে, তারপরে দার্জিলিংয়ে রয়েছে পদ্মজা নাইডু হিমালয়ান জু। যাই হোক, বইয়ের থেকে একটুখানি দেখে নিবি, পদ্মজা নাইডু হিমালয়ান জু সম্ভবত, ঠিক আছে। আর আলিপুরে আমাদের আলিপুরে রয়েছে, তাই তো, আলিপুরের চিড়িয়াখানা। তাহলে এটা অত ইম্পর্টেন্ট না। এবারে কি আছে? বটানিক্যাল গার্ডেন। এটা একটুখানি ইম্পর্টেন্ট। কেন বটানিক্যাল গার্ডেন ইম্পর্টেন্ট? কারণ অনেকে বুঝতে পারে না। দেখ, গার্ডেন মানে কি? গার্ডেন মানে বাগান। বাগান তোরা বাড়িতে, তোদের বাড়িতে, অনেকের বাড়িতেই দেখবি, অনেকের কি আছে, গাছ লাগানোর নেশা আছে। তারা কি করিস? নার্সারির থেকে বিভিন্ন ধরনের গাছ কিনে আনিস, বিভিন্ন ধরনের গাছ কিনে আনিস, তাই তো। গাছ কিনে এনে কি করিস? লাগাস, সুন্দর করে লাগাস। একটা বাগানে কি শুধু এক ধরনের গাছ থাকে নাকি? নাকি বিভিন্ন ধরনের গাছ থাকে না? এরকম বিভিন্ন ধরনের গাছ, বুঝতে পারছিস আমার কথা? আচ্ছা, তাহলে দেখ, এটা মনে কর তোর বাগান। এই বাগানের মধ্যে বিভিন্ন ধরনের, অর্থাৎ আলাদা আলাদা ধরনের গাছ রয়েছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের গাছ রয়েছে। ঠিক বটানিক্যাল গার্ডেনেও কি থাকে? এরকম আলাদা আলাদা রকমের গাছ থাকে, যেটাকে কি করা হয়, যেটাকে আমরা বাড়িতে কি করি, খুব স্বল্প পরিসরে লাগাই। বটানিক্যাল গার্ডেনে কি করা হয়, অনেক বৃহৎ পরিসরে বিভিন্ন ধরনের উদ্ভিদকে কি করা হয়, সংরক্ষণ করা হয়। সেখানে মেডিসিনাল প্লান্ট আছে, অর্নামেন্টাল প্লান্ট আছে, আবার কি বিভিন্ন ধরনের কাস্টল উদ্ভিদ, ভাস্কুলার উদ্ভিদ রয়েছে। আবার কি আছে, আবার যেসব জায়গায় পাহাড়ি যেসব জায়গা রয়েছে, সেই সব জায়গায় কি আছে, যখন লয়েড বোটানিক্যাল গার্ডেন দার্জিলিংয়ে রয়েছে, তাহলে ওখানে গেলে কি দেখতে পাবি? পাহাড়ি যেসব পাইন গাছ রয়েছে, সেই পাইন গাছ, তারপরে আর কি, আর থুজা বলে এক ধরনের গাছ আছে, যেটাকে ঝাউ গাছ বলিস তোরা, এরকম শঙ্কুর মতো হয়। বাড়িতে দেখেছি, সব গাছই পাহাড়ি গাছ সাধারণত শঙ্কুর মতো হয়, পাতা দেখবি ওদের কমপ্লেক্স স্ট্রাকচার এরকমের। কিসের কথা বলছি এতক্ষণে বুঝে গেছিস, আমি ঠিক আঁকাতে পারছি না। এরকমের দেখবি সুন্দর পাতা হয়, ঠিক আছে, ওটাকে থুজা বলে। তবে ক্রিপ্টোমেরিয়া বলে গাছ আছে এক ধরনের। তাহলে এই গাছগুলোকে দেখতে পাবি কোথায়? পাহাড়ি যেসব জায়গা রয়েছে। আর এমনি সমতলে যেসব জায়গা রয়েছে, সেই সব জায়গায় পাহাড়ি গাছ তো হবে না, সাধারণত হবে না, কিন্তু এই থুজাকে দেখতে পাবি। আচ্ছা, যাই হোক, তাহলে কি বটানিক্যাল গার্ডেন কি? বটানিক্যাল গার্ডেন হলো এমন একটা জায়গা, যে জায়গা থেকে বিভিন্ন ধরনের গাছকে কি করা হয়, সংরক্ষণ করা হয়, ঠিক আছে, সায়েন্টিফিক্যালি সংরক্ষণ করা হয়। সায়েন্টিফিক্যালি সংরক্ষণ বলতে কি বলছে? বিভিন্ন ধরনের অর্নামেন্টাল প্লান্ট, তারপরে বিভিন্ন ধরনের অর্নামেন্টাল মানে যেইগুলোকে কি করা হয়, এগুলো বাড়িকে শোভাবর্ধনের কাজে লাগানো হয়। বিভিন্ন ধরনের ফুল গাছ, বিভিন্ন ধরনের কি, বিভিন্ন ধরনের কাস্টল গাছ, বিভিন্ন ধরনের এন্ডেঞ্জার্ড প্লান্ট, বিভিন্ন ধরনের যে প্লান্টগুলো, আবার কিছু কিছু প্লান্ট আছে ওয়াইল্ড কি হয়ে গেছে, ওয়াইল্ড এক্সটিংক্ট হয়ে গেছে, সেইগুলোকে এনে কি করা হয়, লাগানো হয়। বুঝতে পেরেছিস? তাহলে এটা হলো মোটামুটি বটানিক্যাল গার্ডেন। আর বটানিক্যাল গার্ডেনকে, এটা কেন এক্সিটু? কারণ বাইরের থেকে, অর্থাৎ বন্য পরিবেশ থেকে গাছকে তুলে এনে আমি কৃত্রিমভাবে একটা জায়গায় লাগাচ্ছি, যার কারণে এটা এক্সিটু সংরক্ষণ, ঠিক আছে। আচ্ছা, এক্সিটু সংরক্ষণের আরেকটা জিনিস কি বলতে গেলাম, সেটা হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা বটানিক্যাল গার্ডেনের নাম কি? ওয়েস্ট বেঙ্গলের একটা বটানিক্যাল গার্ডেন, দার্জিলিংয়ে কি আছে? লয়ার্ড বটানিক্যাল গার্ডেন, দার্জিলিং। এখানে কি আছে? লয়ার্ড বটানিক্যাল গার্ডেন। আর কি আছে? আর হাওড়া শিবপুরে রয়েছে, হাওড়া শিবপুরে আচার্য জগদীশ চন্দ্র বোস ইন্ডিয়ান বটানিক্যাল গার্ডেন, আচার্য জগদীশ চন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন, ইন্ডিয়ান
বোটানিক্যাল গার্ডেন। ঠিক আছে, তাহলে এই দুটো আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। তাহলে বটানিক্যাল গার্ডেনে এই জগদীশ চন্দ্র বোস ইন্ডিয়ান বটানিক্যাল গার্ডেন, এইখানটাতে যদি যাস তাহলে দেখতে পাবি বট গাছ, এবং এশিয়ার সব থেকে, এশিয়ার কি পৃথিবীর মনে হয় গ্রেট বেনিয়ান ট্রি অনেক জায়গা জুড়ে রয়েছে, যে বট গাছটা, যার অ্যাকচুয়াল যে গাছ অর্থাৎ অ্যাকচুয়াল যে ট্রাঙ্ক, সেই ট্রাঙ্কটাকে খুঁজে পাওয়া যায় না, মানে কোনটা বোঝা যায় না। আর আর কি ওইখানটাতে ভিক্টোরিয়া অ্যামাজনিকা নামক এক ধরনের লিলি পাওয়া যায়। ঠিক আছে, এরকমের থালার মতো হয়, এবং যার ওপরে মানে যার পাতা এরকমের থালার মতো হয়, এই পাতাগুলো এতটাই শক্তিশালী, অনেক সময় পাতলা মানুষকে কি করতে পারে, ধরে রাখতে পারে। ঠিক আছে, বেশি মোটা মানুষের পর যদি আসে তাহলে কি হবে না, তাহলে আর হবে না, তাহলে আর ধরে রাখতে পারবে না, তাহলে প্রত করে নিচেই পড়ে যাবে। ঠিক আছে, এরকমের বড় বড় থালার মতো পাতা হয়, এবং এই পাতার উপরে কি করতে পারে, যদি পাতলা মানুষ দাঁড়ায় তাকে ধরে রাখতে পারে। ঠিক আছে, কারণ তোরা ফেসবুক ইউটিউবে অনেক সময় ভিডিও দেখবি, সেই ভিডিওর মধ্যে দেখবি যে একটা মেয়ে এই ভিক্টোরিয়া অ্যামাজনিকা অর্থাৎ এই লিলির ওপরে, পাতার ওপরে দাঁড়াতে যায়, প্রত করে নিচেই চলে যায়। ঠিক আছে, জলের মধ্যে চলে যায়। তাহলে এই ভিডিওটা খুব ভাইরাল হয়েছিল এক সময়, তো খুঁজলেই পাবি। তাহলে এটা একটা কি আকর্ষণ কোথাকার, আচার্য জগদীশ চন্দ্র বোস ইন্ডিয়ান বটানিক্যাল গার্ডেনের। তারপরে কি আছে, তারপরে ওইখানটাতে চড়ক উদ্যান বলে একটা জায়গা রয়েছে, সেই চড়ক উদ্যানে বিভিন্ন ধরনের মেডিসিনাল প্লান্ট পাবি। ঠিক আছে, তাহলে এইগুলোই আছে বটানিক্যাল গার্ডেন। আর কি, আর এই যে দার্জিলিংয়ের লয়েডের কথা বললাম, দার্জিলিংয়ের লয়েডে ওইখানটাতে গিঙ্গো বাইলোবা নামক এক ধরনের গাছ আছে। গিঙ্গো বাইলোবা কেন বলা হয়, গিঙ্গো বাইলোবাকে কি বলা হয়, ওটাকে লিভিং ফসিলস বলা হয়। ফসিলস মানে জানিস তো, ফসিলস মানে কি, ফসিলস মানে এমন কিছু উদ্ভিদ বা প্রাণী অঙ্গ যেটা কি গেছে, বা পুরো উদ্ভিদ বা পুরো প্রাণীটাই মাটির নিচে বহু বছর ধরে চাপা হওয়ার পর পাথরে পরিণত, এগুলো জানিস তো তোরা। তাহলে ওই গাছটাকে লিভিং ফসিলস অর্থাৎ গিঙ্গো বাইলোবাকে কি বলে, লিভিং ফসিলস বলা হয়। কেন বলা হয়, কারণ ওই গাছটা কি হয়েছে, ও যখন শুরু হয়েছিল, জন্ম হয়েছিল বহু বছর আগে, 200 মিলিয়ন, মনে কর 200 মিলিয়ন বছর আগে যদিও জন্ম হয়ে থাকে, তখন থেকে বিনা পরিবর্তনের সহিত ও এখনো বিরাজমান রয়েছে। সেই সময়টাতে ওর দেখতে যেমন ছিল এখনো তেমনই দেখতে আছে। যেটা যেই গিঙ্গো বাইলোবা, গিঙ্গো গাছটাকে কোথায় পাবি, এই লয়েড বোটানিক্যাল গার্ডেনে পাবি। ঠিক আছে, গিঙ্গো গাছের পাতা এরকমের হয় দেখতে, সুন্দর দেখতে হয়, আমি ভালো আঁকাতে পারলাম না, এরকমের। এবং এই পাতার কিন্তু ঔষধি গুণ আছে। ভার্টিগো রোগ মানে মাথা ঘুরে পড়ে যায়, ঠিক আছে, ভার্টিগো রোগের চিকিৎসায় কিন্তু এই গিঙ্গো বাইলোবা থেকে ওষুধ বানানো হয়। ওদের ফল এরকমের দেখতে হয় অনেকটা, ঠিক আছে, গোল হয় দেখতে। তোরা গুগলে একটুখানি সার্চ দিবি গিঙ্গো, গিঙ্গো BILOBA। ঠিক আছে, ভার্টিগো রোগের চিকিৎসা, ভার্টিগো মানে মাথা ঘুরে পড়ে যাওয়া। ঠিক আছে, ভার্টিগো নামে একটা মুভি আছে, তোরা দেখবি, দারুণ মুভি। তাহলে থ্রিলার মুভি। তাহলে ভার্টিগো মানে ওই ভার্টিগো মুভিতে যে মেন ক্যারেক্টার, মেন প্রটাগনিস্ট, সে তার থাকে ওরকমের ঘূর্ণন রোগ। তাহলে ওই চিকিৎসায় কিন্তু এই ভার্টিগো রোগের চিকিৎসায় কিন্তু এই গিঙ্গো বাইলোবাকে ইউজ করা হয়। তাহলে এইখানটাতে সবার ক্লিয়ার হয়েছে, আমি আশা করছি কারোর কোনো অসুবিধা নেই। আমি একটা মুছে দিচ্ছি। এরপরে কি আছে, ক্রায়ো সংরক্ষণ রয়েছে। ঠিক আছে, কি আছে, ক্রায়ো সংরক্ষণ, খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসেও, বুঝতে পেরেছিস।
পরীক্ষায় কিন্তু ক্রায়ো সংরক্ষণ আসে। আচ্ছা, ক্রায়ো, ক্রায়ো মানে কি? ক্রায়ো মানে জানিস কেউ? ক্রায়ো মানে ফ্রস্ট, FROST। ফ্রস্ট মানে কি? ফ্রস্ট মানে এই যে যদি প্রচণ্ড তাপমাত্রায় কোনো কিছুকে রাখা হয় তাহলে সেই জিনিসটা কি হয়ে যায়, সেই ফ্রস্ট মানে কি বলা যায়, বরফ সম্বন্ধীয় রকমের কিছু একটা, ঠিক আছে? আর এক্সাক্ট বাংলা আমার মনে নেই। কোনো জিনিসকে দেখবি, তোরা এরকমের ভিডিও দেখেছিস কিনা আমি জানি না, দেখবি তোর ওই ভিডিওতে দেখবি ম্যাকারেল, তারপরে ইয়ে মাছ, ব্লুফিন টুনা, এই মাছগুলোকে করাত দিয়ে, করাত স, ঠিক আছে, স জানিস তো, স মানে করাত, ওই করাত দিয়ে কি করছে, এরকম করে কাটছে, ঠিক আছে? মাছকে করাত দিয়ে কাটছে এবং মাছ হয়ে গেছে ইসের মতো শক্ত, কাঠের মতো শক্ত। কেন হয়েছে? কারণ প্রচণ্ড ঠান্ডার মধ্যে রেখেছে, বরফের মধ্যে রেখেছে, যার কারণে ফ্রস্ট হয়ে গেছে, ঠিক আছে? ফ্রস্টের বাংলা মিনিংটা কি? আচ্ছা যাই হোক, তাহলে তোরা একটুখানি দেখবি বাংলা, তাহলে ক্রায়ো মানে কি? ক্রায়ো মানে ফ্রস্ট, সেই ফ্রস্ট থেকে এসছে ক্রায়ো। এবং এই এর থেকেই বুঝতে পারছিস আমি এমন একটা কথা বলছি যেটা কি বরফ সম্বন্ধীয় কোনো কিছু এবং বরফ দিয়ে কোনো কিছুকে সংরক্ষণ, এরকমের কিছু একটা বলতে যাচ্ছি, তাই না? তোরা যখন বরফ দিয়ে কী করিস, মাছ মাংস সংরক্ষণ করিস, ঠিক আছে? আমরা সাধারণত 4 থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কী করি, সংরক্ষণ করি মাছ মাংস। এবং আমাদের ফ্রিজ বা যে রেফ্রিজারেটর রয়েছে তার মধ্যে সর্বোচ্চ আমরা কী করতে পারি, 1 সপ্তাহ খাবার সংরক্ষণ করে রাখতে পারি। তারপরে খাবার মোটামুটি টেস্ট বদলে যায় এবং অনেক দিন ধরে যদি রাখি তাহলে নষ্টও হয়ে যায়, ঠিক আছে? বেশি দিন রাখতে পারি না। কিন্তু এবং এই ক্রায়ো সংরক্ষণটাও রকমের, ক্রায়ো সংরক্ষণের মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা উদ্ভিদ প্রাণীর কোষ, ঠিক আছে, কোষ কলা, তারপরে কি অর্গান, এমনকি সম্পূর্ণ উদ্ভিদ দেহটাকে, শুধু উদ্ভিদের কথা বলছি না, প্রাণীদের কথাও বলছি আমি এইখানটাতে, কোষ কলা, উদ্ভিদ প্রাণীদের কোষ কলা অর্গান এবং সম্পূর্ণ উদ্ভিদ দেহটাকেও, সম্পূর্ণ উদ্ভিদ দেহটাকেও কি করতে পারি, উদ্ভিদ দেহটাকে সংরক্ষণ করতে পারি। পারি তো সংরক্ষণ করতে। কিসের মাধ্যমে সংরক্ষণ করা হয়? কিসের মাধ্যমে? তরল নাইট্রোজেনের মাধ্যমে, প্রায় -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি করা হয়, সংরক্ষণ করা হয়, ঠিক আছে? তরল নাইট্রোজেন দ্বারা, লিকুইড নাইট্রোজেন দ্বারা, বুঝতে পারলি? তাহলে ক্রায়ো সংরক্ষণ হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে আমরা উদ্ভিদ বা প্রাণীর কোষ কলা অর্গান এমনকি সম্পূর্ণ উদ্ভিদটাকেও কি করা হয়, লিকুইড নাইট্রোজেন দ্বারা প্রায় -196 ডিগ্রি সেলসিয়াস, এবং অনেক ক্ষেত্রে অনেক জায়গায় দেখবি যে ড্রাই আইস, অর্থাৎ কি কার্বন ডাইঅক্সাইডের যে ব্লক, ঠিক আছে, দিয়েও কিন্তু সংরক্ষণ করা হয়। তাহলে কি -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা হয়, সেটাকে কি বলা হয়, ক্রায়ো সংরক্ষণ বলা হয়। এবার একটা ব্যাপার আছে, ব্যাপারটা কি, যখন তোরা জানিস কোনো একটা কোষ, আমি যদি এখানে একটা কোষ আঁকি, এই কোষের মধ্যে কি থাকবে, ভিন্ন ধরনের অঙ্গাণু থাকবে, অঙ্গাণু ছাড়াও কোষের মধ্যে অধিকাংশটাই কি থাকবে, সাইটোপ্লাজম থাকবে আর বা প্রোটোপ্লাজম থাকবে, তাই না? সেই সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজমের বেশিরভাগটাই কি, জল, এটার বেশিরভাগটাই তো জল। এইবার যখন আমি এই -196 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দেব, তখন কি হয়ে যাবে, এই জলটা তো ক্রিস্টাল ফর্ম করে যাবে, তাই না? ক্রিস্টালাইজ হয়ে যাবে, হবে তো? বরফ তুই যখন ফ্রিজের মধ্যে বরফ দিস অনেকক্ষণ পরে, মানে বরফ হওয়ার আগে, মনে কর আধা ঘন্টা পরে, আধা ঘন্টার মধ্যে তো জল জমে বরফ হয় না, তখন দেখবি বাইরে বের করে দেখবি ওই গ্লাসের মধ্যে কি হয়ে গেছে, বরফের রকমের করে পাতলা একটা আস্তরণ পড়ে গেছে, ক্রিস্টালের মতো দেখতে হয়েছে, বুঝতে পারি? ওটার কথা বলছি।
তাহলে জলের ওই লেয়ারটা কি হয়ে যাবে, ক্রিস্টাল ফর্ম করে যাবে। তো এই প্রোটোপ্লাজমের লেয়ারটা যেহেতু জল রয়েছে এর মধ্যে, তাহলে যখন যদি ক্রিস্টাল ফর্ম করে যায় তাহলে এর মধ্যে যেসব অর্গানগুলো রয়েছে, যেরকম মাইটোকন্ড্রিয়া রয়েছে, কি বলে লাইসোজোম রয়েছে, তারপরে নিউক্লিয়াস রয়েছে, এই অর্গানগুলো নষ্ট হয়ে যাবে, বা অঙ্গাণুগুলো নষ্ট হয়ে, কোষ অঙ্গাণুগুলো নষ্ট হয়ে যাবে। আর কোষ অঙ্গাণুগুলো যদি নষ্টই হয়ে যায়, তাহলে কি এটা সংরক্ষণ করার কোনো মানে আছে? কোনোই মানে নেই। তার জন্যে যাতে করে এর ভিতরে যেসব তরল পদার্থ রয়েছে সেইগুলো ক্রিস্টাল ফর্ম না হয়, তার জন্যে যেই পাত্রের মধ্যে এই কোষটাকে সংরক্ষণ করা হয়, সেই পাত্রের মধ্যে এক ধরনের কি নেওয়া হয়, এক ধরনের কেমিক্যাল নেওয়া হয়, যেরকম ডিএমএসও, ডাইমিথাইল সালফক্সাইড, ঠিক আছে, আর গ্লিসারল, গ্লিসারল, ডাইমিথাইল সালফক্সাইড, গ্লিসারল, এইগুলোকে নেওয়া হয় এর সঙ্গে, ঠিক আছে। যেই পাত্রের মধ্যে এদেরকে সংরক্ষণ করা হয় সেই পাত্রের মধ্যে ডাইমিথাইল সালফক্সাইড বা ডিএমএসও এবং অথবা গ্লিসারল ব্যবহার করা হয়। কেন? গ্লিসারল বা ডাইমিথাইল সালফক্সাইড নিয়ে যদি আমরা কি করি, এর মধ্যে তরল নাইট্রোজেন ফেলাই, লিকুইড নাইট্রোজেন যদি এর মধ্যে দিই, তাহলে এর মধ্যে অর্থাৎ এই কোষ বা অর্গানের মধ্যে যেসব জল ছিল সেইগুলো ক্রিস্টাল ফর্মেশন হয় না। আর এর মধ্যে যদি ক্রিস্টাল ফর্মেশন না হয় তাহলে জিনিসটা ভালো থাকলো, এবং এর অঙ্গাণুগুলো নষ্ট হলো না। যদি জিনিসটা ভালো থাকলো অনেক বছর ধরে, -196°C, তার মানে কি অনেক সময় দেখা গেছে 16 বছর ধরেও সংরক্ষণ করেছে সায়েন্টিস্টরা, ঠিক আছে। মনে কর এখানে একটা ডিম্বাণু রয়েছে, আর কি এটা মনে কর একটা শুক্রাণু, এটাকে কি হবে, ফার্টিলাইজ করবে, এই দুটোকে দিয়ে ফার্টিলাইজ করলো, ফার্টিলাইজের ফলে এমব্রায়ো তৈরি হলো। এই এমব্রায়োটাকে প্রায় 16 বছর পরে সেখান থেকে কি করেছে, জন্ম দিয়েছে, ঠিক আছে। তাহলে এই 16 বছর কিসের মধ্যে রেখেছিল এই এমব্রায়োটাকে 16 বছর কি বলে, এই -196°C তাপমাত্রায় ডিএমএসও দিয়ে সংরক্ষণ করেছিল, অথবা গ্লিসারল দিয়ে সংরক্ষণ করেছিল, যার কারণে 16 বছর পরেও ওর থেকে কি হতে পেরেছে, শিশু জন্মগ্রহণ করতে পেরেছে। বুঝতে পেরেছি? খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। তাহলে যদি শুধুমাত্র এই তরল নাইট্রোজেন, যদি ডিএমএসও আর গ্লিসারল না দিত, তাহলে কি হতো, তাহলে এই এমব্রায়োর মধ্যে যেসব জল ছিল, এমব্রায়ো তো একটা কোষ, তাই না, ফার্টিলাইজ কোষ, ওই ফার্টিলাইজ কোষের মধ্যে যে জল ছিল সেই জলগুলো ক্রিস্টাল ফর্ম হয়ে যেত সঙ্গে সঙ্গে, এটা -196°C দিবি, সঙ্গে সঙ্গে ক্রিস্টাল ফর্ম হয়ে যাবে, ক্রিস্টাল ফর্ম হয়ে ওর মধ্যে যে অঙ্গাণু রয়েছে সব মেরে ফেলালে তাহলে আর ও আলটিমেটলি কি হয়, ভাইরাস ব্যাকটেরিয়ার থেকে হয়তো বাঁচবে, কিন্তু 16 বছর তো আর থাকবে না, শেষ হয়ে যাবে, ওখানেই সঙ্গে সঙ্গে ডেড হয়ে যাবে। এবার এই ডিএমএসও বা গ্লিসারল দিলে কি হবে, গ্লিসারল দিলে অনেক দিন ধরে সংরক্ষণ করা হচ্ছে, কারণ এর মধ্যে যেসব তরল পদার্থ ছিল বা জল ছিল সেইগুলো সারা জীবন ধরেই কি থাকবে, একই রকম থাকবে। বুঝতে পেরেছিস তাহলে? আচ্ছা, এই প্রসেসটা অনেক জটিল প্রসেস, তোদের বইয়ে নেই, খুব ওভারভিউ আছে একটুখানি, তা আমি একটুখানি আলোচনা করব, বেশি বললে তোরাই বোর হয়ে যাবি। তাহলে আশা করছি তোরা এটুকু বুঝতে পেরেছিস, এর কাহিনীটা কি বুঝতে পেরেছিস। তাহলে আমি এখানটাতে মুছে দিচ্ছি। আর আমি ভেবেছিলাম লেকচারটা ছোটো হবে, কিন্তু ছোটো হলো না, এখনও হয়তো 1 ঘন্টা আর বেশি হয়ে গেছে। আরও 2খানা টপিক রয়েছে, যেটা হলো জেএফএম আর পিবিআর। আচ্ছা দেখ, আমি মুছে দিচ্ছি, মুছে দিয়ে জেএফএম আর পিবিআর সোজা জিনিস, শুধু আমার কথাটা শোন, তোরা একদম বুঝে যাবে, ঠিক আছে। আমি যেটা পড়াবো সেটা নোট করবি, নোট করার পরে কি করবি, নোট করার পরে বইয়ের থেকে একবার জাস্ট পড়বি, তাই মাথার মধ্যে সেট হয়ে যাবে। আশা করছি আমি যা বলছি এর বাইরে আসবে না। এরপরে কি আছে, জেএফএম, কি আছে, জেএফএমটা কি, জেএফএমটা হলো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। জেএফএম এর ফুল ফর্ম হলো জয়েন্ট ফরেস্ট
ম্যানেজমেন্ট। আচ্ছা, এইবার কথা হচ্ছে যে প্রথমে আগে বল জয়েন্ট মানে কি। জয়েন্ট মানে একসঙ্গে, ফরেস্ট মানে কি বন, একসঙ্গে বন। আর ম্যানেজমেন্ট মানে কি ব্যবস্থাপনা, ব্যবস্থাপনা। তাহলে আমরা যদি এটার মানে দাঁড় করাই তাহলে কি হয়, একসঙ্গে বনের ব্যবস্থাপনা, তাই তো। একসঙ্গে মানে কি, একসঙ্গে কার সঙ্গে, কার সঙ্গে, কারণ আমাদের যে বন বিভাগ রয়েছে বা বনের যে অথরিটি রয়েছে তাদের সঙ্গে বনে যেসব আদিবাসীরা বা আদি বাসিন্দা রয়েছে, অর্থাৎ যারা কি বলে ফরেস্ট ডুয়েলার, ওদের সঙ্গে নিয়ে বনের কি করা, বনের সার্বিক উন্নয়ন ঘটানো, অর্থাৎ বনের কি করা, বনকে সংরক্ষণ করা। বুঝতে পেরেছিস আমার কথা। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, জয়েন্ট মানে কি একসঙ্গে, ফরেস্ট মানে কি বন, ম্যানেজমেন্ট মানে কি ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা মানে কি কোনো জিনিসের কি করা, সুষ্ঠুভাবে ব্যবহার করা, ব্যবহার করে যাতে করে একটা একটা লক্ষ্যের ভিত্তিতে কোনো জিনিসের সুষ্ঠু ব্যবহার করা, যাতে করে আমরা একটা কি করতে পারি, আমরা একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারি, যেটা হলো ব্যবস্থাপনার বাংলা মিনিং। ঠিক আছে, তাহলে একসঙ্গে বনের কি করতে হবে, বনের ব্যবস্থাপনা কার সঙ্গে, আমাদের যে বন দপ্তরের যে অথরিটি রয়েছে তাদের সঙ্গে, বনে যেসব মানুষজন বসবাস করে, বনের আদি বাসিন্দা, তাদের সাথে একসাথে বনের ব্যবস্থাপনা অর্থাৎ বনের সার্বিক উন্নয়ন ঘটানো। ঠিক আছে, এবং সেটা কি স্থিতিশীল উপায়। এবার সেটা কি করে বনকে সংরক্ষণ করছে, দেখ মনে কর আমি একটা অঞ্চল নিলাম, ঠিক আছে, আমি মনে কর এখানটাতে একটা অঞ্চল নিলাম, এই অঞ্চল অ্যাকচুয়ালি বন অধ্যুষিত অঞ্চল, ঠিক আছে, বনের মধ্যে। এবার এই অঞ্চলের মধ্যে কি আছে, এই অঞ্চলের মধ্যে তো অনেক মানুষ বসবাস, যারা অনেক বছর ধরে বসবাস করে আসছে, ঠিক আছে। এসব যে টেএফএম তৈরি হওয়ার আগে তো সেদিন হলো। এবার যে টেএফএম তৈরি হওয়ার আগে এর মধ্যে যেসব বাসিন্দারা বসবাস করছিল তাদেরকে তুই কি করবি, এসব মানুষজনকে কি করবি, এখান থেকে সরিয়ে দিবি, ওদের বাপের ভিটে কি সরিয়ে দেওয়া যাবে? তোকে যদি এসে কেউ বলে তোর বাপের ভিটের থেকে সরে যেতে, তুই কি সরবি? সরবি না। এইবার তাহলে আমাদের বনের যে অধীত যে যে কর্মকর্তা বা যে অথরিটির মেন হেডরা রয়েছে, তারা বসে একটা কি করলো, তারা বসে বলল যে এদেরকে কি করো, এদেরকে এই বনের মধ্যেই রাখো এবং এদের সঙ্গে চুক্তি করো, এমন একটা চুক্তি যে যার মাধ্যমে এরা কি করবে, বনকে রক্ষা করবে এবং তার বিনিময়ে আমরা এদেরকে কি করব, আমরা এদেরকে বনের থেকে যেসব ইনকাম হবে সেই ইনকামের কিছুটা অংশ 25%, ঠিক আছে, কিছুটা অংশ 25% এদেরকে দেব। ঠিক আছে, তাহলে খুব ভালো একটা উদ্যোগ। তাতে করে কি আছে, এখানকার যে মানুষজন রয়েছে, এই বনের মধ্যে যেসব মানুষজন রয়েছে, সেই মানুষজন টাকার কিছু টাকা ইনকাম হলো, আর তাদের হাতে কিছু টাকা ইনকাম হলো। আর যখন টাকা ইনকাম হলো, এবার তার বিনিময়ে মানুষগুলো কি করবে, এইখানকার যেসব গাছপালা রয়েছে সেই গাছপালাকে রক্ষা করবে। এটাই হয়েছিল চুক্তি। ঠিক আছে, তাহলে তাতে করে কি হলো, এবার গাছপালা রক্ষা করার ফলে অনেক বছর পরে গিয়ে এই গাছগুলো কি আদতে, অর্থাৎ এই বন অঞ্চলটা সংরক্ষিত হলো। গাছ সংরক্ষিত হওয়ার অর্থ কি, ওখানকার যে প্রাণীরা রয়েছে তারাও তার সঙ্গে সংরক্ষিত হয়ে গেল। ঠিক আছে, এটাই হলো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের কনসেপ্ট। এবার এই আমাদের যে বনের অথরিটিরা, তারা কি বললো, তোমরা কি করো, এদেরকে বললো তোমরা এই বনের যেসব নন টিম্বার ফরেস্ট প্রোডাক্ট NTFPS, যে নন টিম্বার ফরেস্ট প্রোডাক্ট রয়েছে সেটাকে তোমরা ব্যবহার করো তোমাদের কাজে। অর্থাৎ যেরকমের কি বলে গম বলছি, হ্যাঁ গম, তারপরে কি আছে রবার, তারপরে বিভিন্ন ধরনের উপক্ষার, বিভিন্ন ধরনের মধু, তারপরে কি মোম,
তারপরে ওখানকার আর কি বলা যায়, তাহলে এই যে ব্যাপারগুলো রয়েছে, মনে কর ওখানকার যে জ্বালানির জন্য যে গাছের টুইগ পড়ে না, টুইগ মানে কি, টুইগ মানে হলো ছোট ছোট ডাল, ঠিক আছে, ছোট ছোট ডাল, জ্বালানি কাঠ, এইগুলোকে গাছ কেটে না, কিন্তু এই টুইগ কিন্তু নন টিম্বার ফরেস্ট প্রোডাক্টের মধ্যেই পড়ে, ঠিক আছে। টিম্বার কোনটা, এর মোটা যেটাকে কেটে তক্তা বানানো যায়, আর টুইগ কিন্তু নন টিম্বার ফরেস্ট প্রোডাক্ট। তাহলে এইগুলোকে কি করা, এইগুলোকে তোমরা এমনি ব্যবহার করতে পারবা, কিন্তু যখন কি হবে, যখন আমাদের অথরিটিরা মানে বন বিভাগের অথরিটিরা যদি কোনো গাছকে কাটে, ঠিক আছে, কোনো গাছ ধর কি হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে, তারপরে মরে গেছে, অথবা ওই গাছটাকে কি করতে হবে, যখন মরে যাবে তখন ওই গাছটাকে কাটার পরে কি ওই গাছের থেকে যে ইনকামটা হবে, সেই ইনকামের 25% ইনকাম এইখানকার যে মানুষজন রয়েছে সেই মানুষজনদের মধ্যে ভাগ করে দেওয়া হবে, ঠিক আছে, ভাগ করে দেওয়া হবে। এবং এইখানটাতে একটা তোদের বইয়ে নেই এত কিছু, আমি জাস্ট বলছি, এমনি বলার জন্য বলছি। এবার এখান থেকে একটা সমস্যা অ্যারাইজ হয়েছিল। কি সমস্যা হয়েছিল? সমস্যাটা হলো যেই টাকাটা ধর যারা কি রয়েছে, যারা বিবাহিত রয়েছে তাদের ক্ষেত্রে টাকাটা কার কাছে দেওয়া হবে? একটা সময় তখন বন বিভাগরা দুটো থিওরি নিয়েছিল বা দুটো শর্ত নিয়েছিল, যেখানে বলেছিল যে পরিবারের কি স্বামী স্ত্রীর একই অ্যাকাউন্ট থাকবে, জয়েন্ট অ্যাকাউন্ট থাকবে, তার মধ্যে দেওয়া হবে, আর না হয় শুধুমাত্র পুরুষ এবং স্ত্রী সবাইকে আলাদা আলাদা করে দেওয়া হবে। এবার তখন কি ওইখানকার মানে যে এখানটা তো অনেক গ্রামের মানুষ কি নাই পার্টিসিপেট করে, অংশগ্রহণ করে, যেহেতু অনেক পরিবারের থেকে লোকজন, এরাই এই বনের পরিবারের মানুষজনই তো এই বনকে দেখাশোনা করছে, তাই না? তখন ওইখানকার যেসব পরিবাররা পার্টিসিপেট করেছিল তারা বললো যে না, এরকমের হবে না, তুমি আমার হাজবেন্ডের কাছে দাও আর আমার টাকা আমার কাছে দাও, মানে হাজবেন্ডের টাকা ছেলেদের টাকা ছেলেদেরকে, মেয়েদের টাকা মেয়েদেরকে দাও। এবং এটা খুব ভালো একটা উদ্যোগ, ঠিক আছে। অনেক সময় হাজবেন্ডের কাছে টাকা দিল, ওর ওয়াইফকে দিলই না টাকা, বুঝতে পারলি? তার কারণে তাহলে এটা একটা ভালো উদ্যোগ ছিল জয়েন্ট ফরেস্ট। এবং প্রায় কত, প্রায় 85 লক্ষ পরিবার এই জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছে। আর 170 মিলিয়ন অ্যাপ্রক্সিমেটলি, আমি এক্স্যাক্টলি জানি না, এক্স্যাক্টলি মনে নেই, জানি না প্রায় 170 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার এলাকাকে কি করছে, 85 লক্ষ পরিবার প্রোটেক্ট করছে, বুঝতে? 170 মিলিয়ন, যদি এইখানকার এই বনের মানুষজনদেরকে আমরা কি করতাম, আমরা না নিতাম, তাই না, এই বনকে দেখাশোনার দায়িত্ব যদি না দিতাম, তাহলে কি হতো, 170 স্কোয়ার কিলোমিটার যে জায়গা রয়েছে, এই জায়গাটাকে কি করতে হলে, প্রোটেক্ট করতে হলে প্রচুর পরিমাণে মানুষের দরকার হতো, প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হতো। তার থেকে বরং এটাই ভালো না যে ওর মধ্যে যেসব মানুষজন বাস করছে তাদেরও অর্থের কিছু দরকার, তাদেরকেও কিছু টাকা দাও, আর তাদেরকে এই দায়িত্ব দাও যে বনকে ওরা রক্ষা করবে এবং ওরা ওখানকার গাছপালাটালাকে দেখে রাখবে। তাহলে এটাই ভালো হলো না? এবং তোদেরকে একটা গল্প বলি, সেটা হলো অমৃতা দেবী বিশ্বনয়ের একটা গল্প। যারা বনের মানুষ ছিল, বিশ্বনয় গোষ্ঠী, কোথায় দেখতে পাওয়া যায় এদেরকে? রাজস্থানে দেখতে পাওয়া যায়, তোদের বইয়ে নেই, ঠিক আছে, আর বড় ক্লাসে উঠলে জানতে পারবি। তাহলে এই যে অমৃতা দেবী বিশ্বনয়, উনি কি করেছিল, এটা হলো 1730 সালের কথা, ঠিক আছে, যেই সময় ওরা যে বনে থাকতো, সেই বনের মধ্যে সেই বনের যে রাজা ছিল, ঠিক আছে, সেই রাজা কি করেছিল, সেই রাজা বলেছিল যে এই বনের কিছুটা অংশকে কেটে ফেলে দাও, যাতে করে আমি কি করতে পারি, নতুন প্যালেস তৈরি করতে পারি, ভবন তৈরি করতে পারি। তারপরে এই যে বিশ্বনয় গোষ্ঠীর যে মানুষজন ছিল, অর্থাৎ মেয়েরা ছিল বিশেষ করে, ঠিক আছে, মেয়েরা খুব উদ্যোগী এইসব গাছপালা বাঁচানোর ক্ষেত্রে। তাহলে
সেই মেয়েরা যখন অমৃতা দেবী বিষণায় ওনারা কী করেছিল, গাছকে জড়িয়ে ধরেছিল এবং ওই রাজার যেসব লোকজন ছিল তাদেরকে বলেছিল আমাদেরকে আমাদেরকে না মেরে গাছকে কাটতে পারবে না। এবং রাজার যেসব লোকজন ছিল তারা অমৃতা দেবী বিষণায় এবং তার 3 মেয়েকে সঙ্গে সঙ্গে কী করেছিল, গলা একদম উপরের থেকে নামিয়ে দিয়েছিল। ঠিক আছে, নামিয়ে তারপরে কি করেছিল, তারপরে গাছ কেটে নিয়ে গেছিল এবং ওখান থেকে আশেপাশের বিষণাই গোষ্ঠী যেসব আশেপাশের গ্রামে যেসব লোকজন ছিল সবাই এসেছিল, জড়ো হয়েছিল এবং তারাও ওই গাছকে জড়িয়ে ধরেছিল এবং প্রায় 350-র কাছাকাছি মানুষজন কে গেছিলো, মানুষজনকে মেরে দিয়েছিল। এবার এই ঘটনা রাজার কাছে যখন পৌঁছে যায় তখন রাজা কি করেছিল, রাজা বলেছিল তাহলে এইখানকার মানুষজন যেহেতু এতই উদ্ভিদ প্রেমী, ওদের জায়গাকে প্রোটেক্ট করতে চায়, তাহলে এই জায়গাকে তোমরা কি করে দাও, এই জায়গাকে অর্থাৎ এই গাছকে তোমাদের আর কাটা লাগবে না। ঠিক আছে, স্যাক্রেড করে দাও, স্যাক্রেড ঘোষণা করো। এবং কি গাছ ছিল সেটা জানিস, এটা ছিল শমী গাছ। শমী গাছ, ঠিক আছে, বাবলার মতো অনেকটা, বাবলা জাতীয় গাছ। তোরা পড়েছিস, তোরা বাংলাতে পড়েছিস না, শমী বৃক্ষ মূলে লুকিয়ে রেখেছিল অর্জুন তার অস্ত্র, তাই না? সে হলো শমী বৃক্ষ। এটা তোর মাইকেল মধুসূদন দত্তের একটা কবিতাতে রয়েছে, কি কবিতা আমার মনে পড়ছে না। ঠিক আছে, তাহলে ওখানে শমী গাছের কথা আছে। শমী হলো বাবলা জাতীয় এক ধরনের গাছ এবং যেটাতে বলা হয় মানে ধারণা করা হয় যে শমী গাছ যদি বাড়িতে লাগানো হয় তাহলে শনিদেব তুষ্ট হন। যাক, এগুলো ধার্মিক ব্যাপার এবং এই ধর্মীয় কারণের জন্যই ওরা গাছকে জড়িয়ে দিত, তাছাড়া গাছকে ভালোবাসতো। তাহলে এই মানুষজনরা যদি এদেরকে টাকা নাও দিত তাহলেও কিন্তু এই মানুষজন কি করত, এই মানুষজন এই বনকে রক্ষা করত, তাই না? টাকা না দিলেও রক্ষা করত, কারণ এরা বনের মানুষ, ওরা জানে বনের মর্ম, গাছের মর্ম। তাহলে এই কথাই বলা হয়েছে এই জায়গাটাতে। আর এটাই ছিল জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। তাহলে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট আশা করি সবাই বুঝতে পেরেছিস। আমি এখানে একটু মুছে দিচ্ছি। এরপরে কি আছে, পিবিআর আছে। ঠিক আছে, তাহলে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের মাধ্যমেও আমরা কি করতে পারি, সংরক্ষণ করতে পারি, তাই না? আর কি রয়েছে, পিবিআর বা পিপলস, এটার মানে হলো পিপলস, PEOPLES, পিপলস বায়োডাইভার্সিটি, BIODIVERSITY, পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। পিপলস মানে কি, মানুষের বায়োডাইভার্সিটি মানে কি, জীব বিচিত্রতা বা বৈচিত্র্যতা। আর রেজিস্টার মানে কি, একটা জায়গায় নথিভুক্ত করা। তাহলে এটার অর্থ হলো মানুষের বায়োডাইভার্সিটি বা জীব বিচিত্রতা সম্পর্কে যে ধারণা রয়েছে সেই ধারণাকে একটা জায়গায় নথিভুক্ত করা। বুঝতে পেরেছিস? তাহলে এটাকে যদি আমি ডিটেলসে বলি তাহলে এরকমই হয়, কোনো একটা স্থানীয় জায়গায় মানুষের, ওই স্থানীয় মানুষদের ওখানকার জীব বিচিত্রতা সম্পর্কে বা বৈচিত্র্যতা সম্পর্কে যে ধারণা রয়েছে সেটাকেই রেজিস্টার করা বা নথিভুক্ত করা, যেটাই হলো পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। এইবার এই পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টারের ক্ষেত্রে যেরকমের ধর একটা জায়গায়, যে জায়গার থেকে অনেক বছর ধরে কোনো মানুষ বসবাস করে আসছে, ট্র্যাডিশনালি সেই জায়গার মানুষজনের কি হয়, সেই জায়গা সম্পর্কে একটা জ্ঞান থাকে, তাই না? সেই জায়গার যেসব প্রাণী রয়েছে অনেক বছর ধরে, মনে কর 40-50 বছর ধরে ওই জায়গাটাতে, ওই জায়গার কেমন ভূপ্রকৃতি ছিল এবং কোন প্রাণীগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে, কোন প্রাণীগুলো কোন সময় বংশ বিস্তার করে, কোন প্রাণী আস্তে আস্তে করে বৃদ্ধি পাচ্ছে, কোন উদ্ভিদ বৃদ্ধি পাচ্ছে, কোন উদ্ভিদের থেকে কোন ঔষধি গুণ রয়েছে, এইগুলো সম্পর্কে ওইখানকার মানুষ কি হয়, একটা ধারণা রাখে। এই ধারণাগুলোকে সংরক্ষণ করা এবং এই ধারণার মাধ্যমে আমরা কি করতে পারি, এই ধারণার মাধ্যমে কোনো একটা পার্টিকুলার উদ্ভিদ বা প্রাণীকে সংরক্ষণের কাজে লাগাতে পারি। অর্থাৎ বায়োডাইভার্সিটি ভাবেও কিন্তু সংরক্ষণ করা যায়। ঠিক আছে, যেরকমের আমি একটা এক্সাম্পল দিই, আমি রিসেন্টলি ধোত্রে গেছিলাম। ধোত্রে ওখানে কিছু মানুষ ছিল যে যাদের সঙ্গে আমার কথা হয়েছিল এবং তাদের কেউ আমাকে বলল যে
ওখানে রেড পান্ডা পাওয়া যায়, ঠিক আছে। ওখানে যে পাহাড়টা রয়েছে, পাহাড়ের নাম আমার জানা নেই, তাই ওখানটাতে যে পাহাড়টা রয়েছে ওখানে কি হয়, পাহাড়ে ছোট ছোট বাঁশ গাছ আছে, ঠিক আছে, ছোট ছোট কঞ্চি যেমন হয় ওরকমের মোটা, ঠিক আছে। তোরা যারা গেছিস পাহাড়ে তারা জানিস এরকমের ছোট ছোট কঞ্চির মতো মোটা। এবং এই বাঁশের পাতা খেতে কিসের সময়, ভোরের সময় রেড পান্ডারা নাকি নিচে নেমে আসে এবং পাতা খেয়ে আবার উপরে চলে যায়, ঠিক আছে। তাহলে এই যে নলেজ, এই নলেজটা কি আমাদের সাধারণ মানুষের থাকবে? আমরা যারা ওখানে বসবাস করি না, এই নলেজটা কাদের থাকবে? ওদেরই থাকবে। ওরা অনেক দিন ধরে দেখে আসছে এবং ওদের চোখের সামনে পড়েছে, ঠিক আছে। ওরা যখন এই কি বলে, ওরা ভোরের সময় যখন গেছে, পাহাড় দিয়ে হাঁটতে হাঁটতে যখন গেছে, তখন ওরা দেখতে পেয়েছে হয়তো দু একটা রেড পান্ডা নেমে এসে, অন্য সময় দেখতে পায়নি। তার থেকে ওদের এই ধারণাটা জন্মেছে যে ওরা সন্ধ্যার সময় নেমে আসে এবং এই বাঁশের পাতা খেয়ে আবার উপরে উঠে যায়, ঠিক আছে। আরও কি বললো, আরও বললো যে কি বলে, ভাল্লুক, ঠিক আছে, ভাল্লুক দেখা যায় ভোরের সময়, ঠিক আছে, ভোরের সময় এবং সন্ধ্যার সময় ভাল্লুক বের হয়। ভাল্লুকের সামনে যদি পড়িস তোকে কি করবে, আঘাত করবেই। এ কথা আমাদেরকে বলে দিল, আমরা যারা গেছিলাম ট্রেকিংয়ে ওদেরকে বলে দিল যদি ভাল্লুকের সামনে পড়ে কেউ তাকে কি করবে, আঘাত ভাল্লুক করবেই। তাহলে এই নলেজগুলো কি বায়োডাইভার্সিটি সম্পর্কে ধারণা দিচ্ছে। এর থেকে আমি কি জানতে পারলাম ওইখানটাতে ভাল্লুক আছে এবং ওইখানটাতে রেড পান্ডাও আছে কিছু পরিমাণে, ঠিক আছে। তাছাড়া দেখ, আমি এই একটা এক্সাম্পল দিয়ে অনেকগুলো বলে দিচ্ছি। তাছাড়া ওখানটাতে যে রডোডেন্ড্রন গাছ, রডোডেন্ড্রনের কথা শুনেছিস তো তোরা? রডোডেন্ড্রন গাছ সার্চ দিবি, এরকম বড় বড় ফুল হয়, অনেকটা ইসের মতো দেখতে হয়, ঠিক আছে। এই কি বলে আমাদের ফুল, আরে বন্ধা, জবা ফুলের মতো অনেকটা দেখতে হয়, এরকম বড় বড় হয়, সাদা রঙের লাল রঙের ফুল হয়। তাহলে ওই রডোডেন্ড্রন দিয়ে ওরা এক ধরনের মদ তৈরি করে, ঠিক আছে, যেটাকে গ্রাস বলে, গুড়াস, ঠিক আছে, ওখানকার দেশি মদ। তাহলে এই যে নলেজটা, এই নলেজটা কি ওদেরকে কেউ কোনো সায়েন্টিস্ট গিয়ে দিয়ে এসছে যে ভাই এইভাবে কি করা যায়, মদ তৈরি করা যায়, বানাও তো? এ কিন্তু বলে দেয়নি। ওরা কি করেছে, ওদের বাপ দাদা ঠাকুরদা যারা ছিল তারা ওইভাবে বানিয়ে এসছে, ওরা দেখেছে, ওরা এখন বানাচ্ছে এবং এর পরবর্তীতে ওদের পরে জেনারেশনে যারা ছেলে মেয়ে তারা বানাবে, ঠিক আছে। এইভাবে করে জেনারেশন ওয়াইজ চলতে থাকবে এবং ওদের এই নলেজটাই আমরা যদি কি করি, আমরা খাতায় নথিভুক্ত করে রাখি, তাহলে সেটা কি হলো, পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার কি বলে অন্তর্ভুক্ত হয়ে গেল, বুঝতে পারিস। তারপরে ওখানকার কি রয়েছে, ওখানকার এরকম ছোট ছোট বুনো স্ট্রবেরি দেখতে পাওয়া যায় ওইখানটাতে, ঠিক আছে। রাস্তার ধার দিয়ে প্রচুর পরিমাণে ওই ধরতে আমি দেখেছি বুনো স্ট্রবেরি, আমি অনেক খেয়েছিলাম ওখানটা থেকে, ঠিক আছে, স্ট্রবেরি খেয়েছিলাম। এই স্ট্রবেরি দিয়েও কি করে, মদ বানায়, ঠিক আছে। তাহলে এই যে নলেজটা, এই নলেজটা আমি ওদের কাছ থেকে পেয়েছিলাম, তাই না, পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। তারপরে আরও অনেকগুলো এক্সাম্পল আমি দিতে পারবো। এক ট্রিপের থেকে আমি তোদের এতগুলো এক্সাম্পল দিচ্ছি, যেমন ধর তারপরে এক জায়গায় গেছিলাম, সেইখানটাতে রুবোস, RUBUS, তাহলে মিরিক গিয়ে পেয়েছিলাম। রুবোস SP বলে এক ধরনের গাছ আছে, রুবোস SP। তা রুবোস লিখে সার্চ দিবি, এক ধরনের বেরি জাতীয় গাছ, ওর ফলও খাওয়া যায়, ঠিক আছে, দারুণ খেতে, ছোট্ট ছোট্ট হয়, একদম ছোট্ট ছোট্ট হয়, কমলা রঙের, রুবোস SP। এবং ওর ফল তো খাওয়াই যায়। আমাদের যে প্রফেসর ছিলেন উনি আমাদেরকে এই ফল খাওয়ার কথা বললেন এবং উনি পাহাড়ের মানুষ ছিলেন, ওনার বাড়ি ছিল পাহাড়ে, ঠিক আছে। তাহলে এই নলেজটা উনি হয়তো আগের থেকেই জানতেন, ছোটোবেলার থেকেই জানতেন, ওনার বই পড়ে শেখা লাগেনি, তাই না। তাহলে এই যে নলেজটা, এই নলেজটা উনি কী করেছেন, এটাও কি পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টারের অন্তর্ভুক্ত হতে পারে। তারপরে কি আছে, এই রুবোস SPর যেসব কচি ডাল রয়েছে, এরকমের কচি ডালগুলো মোটা হয় বেশ ভালোই, ঠিক আছে, কিন্তু হাত দিয়ে এরকম করে ভাঙলে মট করে ভেঙে যাবে। তোরা গুগলে সার্চ দিলে দেখতে হবে। এবং ওদের এই রুবোস SPর গায়ে প্রচুর পরিমাণে কাঁটা থাকে, ঠিক আছে, যেই কাঁটাগুলো বড় বড় হয় এরকমের, ঠিক আছে, এই যে এখানটাতে যেরকমের আঁকাচ্ছে এরকমের প্রচুর পরিমাণে কাঁটা হয় এরকমের। এটাকে ধরে
এই রুবোসেস্পির যে এর নাম জানি না, বাংলা নাম আমি জানি না, এই রুবোসদের মানে যে কচি ডাল, এই কচি ডালকে যদি ভাঙিস, ভাঙলে কি হবে, এর যে ছাল, এর ছালকে তুলে যদি ফেলাস, এই রুবোসেস্পির ছালকে তুলে ফেলাস, এই কাঁটাকে যদি সরিয়ে দিস, তাহলে ভিতরে হালকা সবুজাভ সাদা রঙের একটা শাঁস পাওয়া যায়। সেই শাঁসটা যদি খাওয়ায়, সেই শাঁস খেলে অনেকটা কি বলে কটু স্বাদযুক্ত, ঠিক আছে, শ্বাস যদি মানে চাবিয়ে খাওয়া হয় তাহলে যাদের গলায় খুসখুসানি থাকে সেটা সেরে যায়। সেটাও কে বললো? আমাদের স্যার বললো। এটা স্যার এটা জেনেছিলেন কোথার থেকে? স্যার কিন্তু পড়ে জানেননি, স্যার ওখানকার মানুষ, ওনার বাপ দাদা ঠাকুর দ্বারা কি করেছে, এইভাবে করেই খুসখুসনি সারিয়েছে, যার অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি রয়েছে, সেখান থেকে ওনারা জানতে পেরেছিলেন। এবার এটাও কি এক ধরনের মানুষের নলেজ, ওখানকার স্থানীয় মানুষদের নলেজ, ঠিক আছে। এবং ওই স্যারের সঙ্গে গিয়ে আরও অনেক কিছু জেনেছিলাম। ওখানটাতে পাহাড়ের গা দিয়ে অনেক ধরনের গাছ হয়, যেই গাছগুলো দিয়ে কি করা যায়, টক বানানো যায়, ঠিক আছে, চাটনি বানানো যায় গাছ দিয়ে, ঠিক আছে। গাছ এবং ওই গাছগুলো কি অনেকটা এরকম পাইপের মতো, ঠিক আছে, এরকমের আখ যেরকম রকমের, ঠিক আছে, কিন্তু মানে অনেকটা এরকমের কি বলে, এই মার্কারের মতো মোটা, এর থেকে বেশি মোটা হয় না, এটাই সব থেকে বেশি মোটা, এর থেকে সব সরুই হয়। তাহলে ওইগুলোকে টক, দারুণ খেতে ওটাও। তাহলে স্যার বললো যে ওটাকে মুড়ি দিয়ে খাওয়া যায়, ভালো লাগে খেতে। তাহলে আমাদের খাওয়া হয়নি, কিন্তু স্যার যখন বললেন তার মানে সত্যি কথাই বলেছিলেন। তাহলে এই নলেজটা কি? এটাও তাহলে এই নলেজগুলোকেই যদি নথিবদ্ধ করা হয়, তাহলে এইগুলোই পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার হবে। বুঝতে পেরেছিস? তাহলে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার কি? কোনো একটা স্থানের মানুষদের ওই স্থানের জীব বৈচিত্র্য সম্পর্কে, ওই স্থানের গাছপালা, ওই স্থানের প্রাণীদের সম্পর্কে যে ধারণা, সেটাকে কি করা হয়, একটা জায়গায় নথিবদ্ধ করা হয়, সেটাই হলো পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। এবং এর মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা বিভিন্ন ধরনের গাছপালা, উদ্ভিদের সংরক্ষণ খবর পেতে পারি, যার কেসে রোগ সারানোর ক্যাপাসিটি রয়েছে, এবং সেগুলোকে ল্যাবে নিয়ে গিয়ে আমরা কি করতে পারি, পরীক্ষার মাধ্যমে ওষুধ তৈরি করতে পারি। আরও এর কাজ রয়েছে, সেটা হলো কোনো জায়গায় মনে কর কোনো কিছুর পরিমাণ কমে যাচ্ছে, কোনো একটা প্রাণীর পরিমাণ কমে যাচ্ছে, সেই প্রাণীকে আমরা যদি কমে যায়, তাহলে ওই পার্টিকুলার জায়গাতে ওই প্রাণীকে সংরক্ষণের কথা বলতে পারি লোকজনকে, ঠিক আছে। এটা হলো পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। আশা করি বুঝতে পেরেছি সবাইকে ধন্যবাদ। অনেক সুন্দর, আমার মানে অনেক এক্সপিরিয়েন্সের কথা বললাম আজকে এই লেকচারের মধ্যে দিয়ে, কারণ আমার এক্সপিরিয়েন্সের কথা না বললে তোরা কিছুই বুঝতে পারতিস না। এটা অ্যাকচুয়ালি এই কনসেপ্টগুলো অ্যাকচুয়ালি মানে এক্সপিরিয়েন্স না করলে বোঝা যাবে না। তোদের এক্সপিরিয়েন্স করতে হবে কনসেপ্টগুলো, তাহলে ভালো বুঝতে পারবি। শুধু বইয়েরটা মুখস্থ করে আসলে মানে কোনো কাজে লাগাতে পারবি না, ঠিক আছে। এই নলেজটা মানে নিরস নলেজ হয়ে গেল, কিন্তু যখন এক্সপিরিয়েন্স করবি তখন এটা জানতে পারবি। যাই হোক, আশা করি তোদের সবার এই ক্লাসটা ভালো লেগেছে। তোদের সবাইকে ধন্যবাদ, আর সবাই ভালো করে পড়ালেখা কর। অল দ্য বেস্ট।